ভিডিওতে আমি ভ্যালু অ্যান্ড এথিক্সের পুরো ইম্পর্টেন্ট টপিকস, প্রত্যেকটা টপিক সেগুলো ডিসকাস করছি, তার কোশ্চেন, তার অ্যান্সার এবং কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো এক্সামে আসতে পারে সেগুলো আমি বলে দেবো। তো সেগুলো আমি বলে দেবো এই ভিডিওর মধ্যে। তো প্রথমেই আমি এটা বলি, এটা ভ্যালু অ্যান্ড এথিক্স যেটা একটা সাবজেক্ট যেটা প্রত্যেক ইঞ্জিনিয়ারিং ও বিসিএ বা এমসিএ সাবজেক্ট পেপারে থাকে, ডিগ্রি কোর্স বা মাস্টার কোর্সে থাকে। তো এই সাবজেক্টটা একটা আউট অফ ট্র্যাক সাবজেক্ট, বাট ইন্টারেস্টিং সাবজেক্ট। আমাকে স্টুডেন্টরা এই স্যার এটা একটা নোট বানিয়ে দিন, এটা প্রচুর রিকোয়েস্ট করেছে। তো আমি সাবজেক্টটাকে আমি ভালো করে স্টাডি করে দেখলাম যে এই সাবজেক্টে কীভাবে অ্যান্সার করা যায়। তো জেনারেলি আমি কম্পিউটার সাবজেক্টের নিয়ে আমি এত বছর কনসার্ন ছিলাম, বাট এই সাবজেক্টটা যখন আমাকে বলা হলো স্যার এটা একটা নোট বানিয়ে দিন, তখন আমি সাবজেক্টটা নিয়ে ভালো করে একটু অ্যানালিসিস করতে শুরু করলাম। দেখলাম এটা ওয়ান অফ দ্য ইন্টারেস্টিং সাবজেক্ট। তোমার যদি ঠিক মতো করে আমি যেভাবে বোঝাচ্ছি বা আমি যেভাবে পড়িয়ে দেবো, তাতে তোমরা যদি প্রত্যেকটা টপিকস ভালো করে শোনো, নিজেই অ্যান্সার লিখতে পারবে, নিজে থেকে অ্যান্সার লিখতে পারবে এই সাবজেক্টটার প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার। তো দেখো, প্রথম দিকে সেই সব দিয়ে আমি ডিসকাস করছি। তো প্রথমে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা আমি সবচেয়ে বেশি মনে হয়েছে আমার যেটা সবচেয়ে বেশি আসতে পারে সেটা হচ্ছে হুইসেল ব্লোয়ার। হুইসেল ব্লোয়ার বলতে কী বোঝো? তো এখানে যে আমি কোয়েশ্চেন্সগুলো এখানে মেনশন করেছি, যেগুলো যেগুলো রেড কালি দিয়ে করছি সেগুলো কোয়েশ্চেন্স, তার করসপন্ডিং অ্যান্সার এগুলো দেওয়া আছে এবং যেটুকু পরীক্ষায় লিখতে হবে সেইটুকুই অংশ আমি ডিসকাস করছি। হুইসেল ব্লোয়ার কাদের বলে? হোয়াট ডু বাই হুইসেল ব্লোয়ার? তাহলে প্রথমে ডেফিনিশন আসা যাক হুইসেল ব্লোয়ার। হুইসেল ব্লোয়ার ইজ এ পার্সন, এরা হচ্ছে একটা পার্সন হুইচ কুড বি অ্যান এমপ্লয়ি অফ দ্য কোম্পানি, যে একটা কোম্পানি এমপ্লয়ি হতে পারে, অর গভর্নমেন্ট এজেন্সি। তো যে কোনো অর্গানাইজেশন, যেটা আইদার সেটা প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক, সেখানে এমন একজন পার্সন যে এমপ্লয়ি হিসাবে জয়েন করতে পারে। সে কী করে? এমপ্লয়ি হিসাবে নর্মালি তার ডিউটিটা ফিল আপ করে, কিন্তু সে ব্যাকগ্রাউন্ডে, মানে সে তার কাজের উদ্দেশ্য থাকে নর্মাল অ্যাক্টিভিটিগুলো ছাড়াও আরও কিছু অ্যাক্টিভিটি করা, যেগুলো ওই কোম্পানির ইনফরমেশন বা আদার্স কিছু জানতে হেল্প করবে। তো তারা বেসিক্যালি ওয়ান কাইন্ড অফ এজেন্ট হিসাবে, ওই এমপ্লয়ি হিসাবে ওখানে ঢুকবে। তাকে কেউ জানতে পারবে না সে অ্যাকচুয়ালি তার পারপাসটা কী। তো হুইসেল ব্লোয়ার ইজ এ পার্সন হুইচ কুড বি এন এমপ্লয়ি অফ এন কোম্পানি অর গভর্নমেন্ট এজেন্সি disclosing information to the public or some higher authority about any wrongdoing. কোনো রং ডুইং হচ্ছে কিনা কোম্পানির মধ্যে, মানে কোনো ইলিগেল কাজ হচ্ছে কিনা বা আনঅথরাইজ কাজ হচ্ছে কিনা, এনি কাইন্ড অফ কারাপশন হচ্ছে কিনা, ফ্রড হচ্ছে কিনা, সেগুলোকে ইনফরমেশনগুলো রাখা এবং তাকে যে কোম্পানিতে যার জন্য রাখা, মানে তারা হায়ার অথরিটি বা পাবলিক ডোমেনে এটাকে পাবলিশ করার জন্য এটা মেনলি হুইসেল ব্লোয়াররা এই কাজটা করে থাকে। তাহলে আমরা কি জানলাম? হুইসেল ব্লোয়ার ইজ এ পার্সন যারা কোম্পানিতে বা অর্গানাইজেশন, গভর্নমেন্ট অর্গানাইজেশনে জয়েন করে, তার নর্মাল অ্যাক্টিভিটির সাথে তার পারপাস থাকে কোম্পানির মধ্যে কোনো রং ডুইং হচ্ছে কিনা, কোনো খারাপ কাজ হচ্ছে কিনা, লাইক কারাপশান, ফ্রড, সেগুলোকে জনসমক্ষে আনা, পাবলিকের জনসমক্ষে আনা এবং সেগুলোকে ডিসক্লোজ করা বা হায়ার অথরিটিকে জানা। তো ওয়ান কাইন্ড অফ এজেন্ট হিসেবে এরা কাজ করে। তো a whistle blower is a person who comes forward and shares his knowledge to any wrongdoing which he or she is happening in the whole organization or specific department. কোনো একটা ডিপার্টমেন্টে বা কোনো অর্গানাইজেশনে কোনো রকমের রং ডুইং হচ্ছে, সেটাকে সামনে আনা এবং সেটাকে শেয়ার করা। এ হুইসেল ব্লোয়ার কুড বি এন এমপ্লয়ি, যে কোনো এমপ্লয়ি হতে পারে, contractor or supplier who becomes aware of any illegal activities. যারা যারা ইলিগাল অ্যাক্টিভিটি সম্বন্ধে তার নলেজ আছে, সেই নলেজটাকেও সবার সামনে নিয়ে আসে। টু প্রোটেক্ট হুইসেল ব্লোয়ার ফ্রম লুজিং দেয়ার জব অর গেটিং মিসথ্রেটেড, দেয়ার আর স্পেসিফিক লস। হুইসেল ব্লোয়াররা যাতে কোনো রকমের জব থেকে থ্রেটস না হয়, তার জন্য কিছু লস আছে। মোস্ট কোম্পানি হ্যাভ separate policy which clearly state that how to report such an accident. তো এই ধরনের কিছু ইনসিডেন্ট হতে যদি থাকে তাহলে তাদেরকে কীভাবে ক্লিয়ারলি তাদের জন্য একটা পলিসি দেওয়া আছে, তারা কীভাবে রিপোর্ট করবে। A whistleblower can file a lawsuit or registers a complaint with higher authorities
which will trigger a criminal investigation against the company or any department. তাদের মধ্যে তারা কি করে, জেনারেলি একটা ফাইল করে, সেটা লয়েতে বা কমপ্লেন করে হায়ার অথরিটিকে, যারা ওই কোম্পানির মধ্যে বা অর্গানাইজেশনের মধ্যে কোনো ইলিগাল কাজ হচ্ছে কিনা সেটা ইনভেস্টিগেশন করে। এবার আসছি তাহলে ডিসক্রিপশনে হুইসেল ব্লোয়ার সম্বন্ধে জানলাম। তারা মেইনলি কোনো একটা অর্গানাইজেশন বা কোম্পানির মধ্যে কোনো একটা ডিপার্টমেন্ট বা হোল অর্গানাইজেশনের কোনো ইলিগাল অ্যাক্টিভিটি বা রং ডুইং হচ্ছে কিনা সেটাকে পাবলিকের সামনে বা হায়ার অথরিটির সামনে নিয়ে আসে, যাতে ওই কোম্পানি বা ওই ডিপার্টমেন্টের সম্বন্ধে কোনো লিগ্যাল অ্যাক্টিভিটি নেওয়া যায় এবং তাদেরকে সেই কাজগুলোর জন্য পানিশমেন্ট দেওয়া যায়। তো এটা মেনলি একটা পার্সন অর কন্ট্রাক্টর বা সাপ্লাই যারা কোম্পানির সাথে যুক্ত তাদের মধ্যে যে কেউ হতে পারে, মেনলি এমপ্লয়ি হিসেবে ধরা হয় এদেরকে। দো দেয়ার আর টু টাইপস অফ হুইসেল ব্লোয়ার, নাম্বার ওয়ান ইজ ইন্টারনাল, নাম্বার টু এক্সটার্নাল। এবার হুইসেল ব্লোয়ার টাইপ সম্বন্ধে ডিসকাস করছি। ইন্টারনাল হুইসেল ব্লোয়ার আর দোজ হু রিপোর্ট দ্য মিসকন্ডাক্ট, ফ্রড অর ইনডিসিপ্লিন টু সিনিয়র অফিসার। মানে সিনিয়ররাই কোনো একটা ডিপার্টমেন্টের কয়েকজন এমপ্লয়িকে রিক্রুট করে রেখেছে, তাদের মধ্যে একজন বা দুজন এরকম হতে পারে, তারা ওই সিনিয়রকে রিপোর্ট করবে। দ্যাট ইজ ইন্টারনালি তাদের কোম্পানির মধ্যে কোনো ডিপার্টমেন্টে কী হচ্ছে না হচ্ছে জানার জন্য রিপোর্ট করবে। তো দ্যাট ইজ ইন্টারনাল হুইসেল ব্লোয়ার। সাচ এস মেনলি কী হয়, হেড এইচআর রিসোর্স বা সিওকে রিপোর্ট করে এরা, ইন্টারনালি যারা কাজগুলো করানো হয় যাদেরকে দিয়ে। External whistleblower is a term used when a whistleblower report to the wrongdoing to people outside the organization such as media, higher government official and police. যদি কোনো কোম্পানির কোনো এমপ্লয়িকে কোনো সিও বা এইচআর রিক্রুট না করে যদি কোনো বাইরে থেকে কোনো কাউকে গভর্নমেন্ট কাউকে রিক্রুট করে বা কোনো মতো হচ্ছে পুলিশ অথরিটি বা ল যদি তাকে রিক্রুট করে, তাদেরকে আউটসাইড লোকজনদের যারা আউটসাইড যাদেরকে রিক্রুট করেছে তাদেরকে মিডিয়ার সামনে আনলো বা হায়ার অথরিটির সামনে আনলো বা পুলিশের সামনে নিয়ে আসলো, তারা হচ্ছে এক্সটার্নাল হুইসেল ব্লোয়ার। দ্য ক্রাইম অর রং ডুইং কুড বি ইন ফর্ম অফ কী কী ফর্মে হতে পারে, ফ্রড হতে পারে, ডিসিভিং এমপ্লয়ীদের ডিসিভ করা হতে পারে, কারাপশনস হতে পারে, অর এনি আদার অ্যাক্ট হুইচ মিসলেড পিপল, যাদের মানুষের ক্ষতি হতে পারে। দ্য হুইসেল ব্লোয়ার প্রোটেকশন অ্যাক্ট আছে, হুইসেল ব্লোয়ারদের প্রোটেকশন করা অ্যাক্ট করা আছে 2011 সালে, লেস ডাউন টু কমপ্লিট দ্য ফ্রেমওয়ার্ক অফ ইনভেস্টিগেট অ্যালেজ কেস অফ রং ডুইং। এই যে কোনো ইলিগাল কাজ বা যে কোনো কোম্পানি অর্গানাইজেশন বা কোনো একটা গভর্নমেন্ট অর্গানাইজেশনের যে কোনো রং ডুইং কাজকে যাতে পাবলিকের সামনে নিয়ে আসা হয় তার জন্য একটা হুইসেল ব্লোয়ার প্রোটেকশন অ্যাক্ট করা হয়েছে 2011 সালে। তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ হুইসেল ব্লোয়ার। তো এখান থেকে তোমরা ডেফিনেটলি একটা কোয়েশ্চেন পাবে, এখানে হুইসেল ব্লোয়ার কী, ওরা কীভাবে কাজ করে, ওদের থ্রু দিয়ে আমরা কী কী পেতে পারি এবং কী কী ধরনের হুইসেল ব্লোয়ার আছে তার একটা শর্ট নোট আসতে পারে বা একটা কোয়েশ্চেন আসতে পারে। যাই কোয়েশ্চেন আসুক না কেন তোমরা এই অ্যান্সারটাই লিখবে। তো এটা গেল হুইসেল ব্লোয়ার সম্বন্ধে একটা কোয়েশ্চেন। এবার নেক্সট কোয়েশ্চেন আসছে, যদি এরকমভাবে থাকে হুইসেল ব্লোয়ার সম্বন্ধে যে আর হুইসেল ব্লোয়ার্স ডিসলয়াল ওয়ার্কস, কোয়েশ্চেন নাম্বার 2 এটা, মানে হুইসেল ব্লোয়ারেরই একটা পুরো যদি সেট অফ কোয়েশ্চেন থাকে তার মধ্যে এই কোয়েশ্চেনটা তার যদি থাকে, হুইসেল ব্লোয়ারের কি ডিসলয়ালসও হয় কাজের প্রতি? হুইসেল ব্লোয়ার্স ক্যান বি ব্র্যান্ডেড অ্যাজ আইদার এজ হিরোজ উইথ ইন্টারেকশন টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য সোসাইটি। তাদেরকে মেনলি আমরা হিরোজ বলি, কারণ তারা কোনো একটা অর্গানাইজেশনে কোনো একটা গভর্নমেন্ট এজেন্সিতে কোনো রং ডুইং হচ্ছে সেটা বাইরে নিয়ে আসে এবং সোসাইটিতে ডেভেলপমেন্টে হেল্প করে। কারণ ওই যে ফ্রড বা কারাপশনসগুলোতে ক্ষতি হতে পারে ইন্ডিয়ান কান্ট্রি বা সোসাইটির, তাদেরকে বের করে আনে। অর অ্যাজ এ ট্রেটার্স হু অ্যাক্টস এগেনস্ট ইন্টারেস্ট অফ দ্য অর্গানাইজেশন। অর এমন হতে পারে তারা ভালো কাজ করলো, অথবা এমন হতে পারে কোনো অর্গানাইজেশনের কোনো ইনফরমেশন জেনে আরেকটা অর্গানাইজেশনকে সেল করে দিল, তো সেটাও হতে পারে। তাদের সে অর্গানাইজেশনের থেকে ব্ল্যাকমেইল হতে পারে অর্গানাইজেশনটা, তো তাদেরকে হিরোজ বলতে পারি। অর তাদেরকে মানে তোমার কী বলতে পারি, অর ট্রেটার্সও বলতে পারি, যারা হুইসেল ব্লোয়ারদের এই দুইভাবে কাজ করে। তো হুইসেল ব্লোয়িং মে অলসো ট্রিগার অ্যাকিউজিশন অফ লিকিং সেন্সিটিভ ইনফরমেশন, ডিসলয়ালিটি অ্যান্ড সিক্রেসি। অনেক সময় কোনো কান্ট্রির কোনো ইনফরমেশন বা কোনো মিলিটারি কোনো ইনফরমেশন বাইরে
অন্য একটা দেশের কাছে বিক্রি হয়ে যেতে পারে। তো এই হুইসেল ব্লোয়ারকে অনেক সময় হিরোসও বলি আর বিশ্বাসঘাতক বা ট্রেটার্সও বলে থাকি আমরা। তো দুটোই অ্যাপ্লাই করা যায় হুইসেল ব্লোয়ারের জন্য। তো সেন্সিটিভ যাদেরকে আমরা হুইসেল ব্লোয়ার হিসেবে সিলেক্ট করবো তারা যেন খুবই সেন্সিটিভ হয় এবং তারা লয়াল হতে হবে তাদেরকে। কারণ অনেক সময় বেশি টাকা বা অনেক নিজের পার্সোনাল গেনের জন্য অনেক অসুবিধা তৈরি হতে পারে। তো নেক্সট কোয়েশ্চেনটা, হোয়াট শুড বি আইডল হুইসেল ব্লোয়িং পলিসি অফ এন অর্গানাইজেশন? যদি হুইসেল ব্লোয়িং থাকে তাহলে সেই অর্গানাইজেশনের পলিসি কী হতে পারে? Irrespective of any legal requirement, the main purpose of whistleblower protection policy is invariably the same across the globe. পলিসিটা সেম হবে পুরো পৃথিবী জুড়ে। Its goal is to cultivate a culture of integrity within the organization. Full transparency is essential for individual to put their trust in such policy. তো কী কী পলিসি বিল্ড ট্রাস্ট হতে পারে? এক হচ্ছে এডুকেটিং staff and other third parties on company standard, providing clear guidance to the whistleblower process, explaining how to raise a concern, number defining types of concern that can be raised, next which outlining any legal protection or restriction. So these are the policy বিল্ড করা যেতে পারে। এডুকেটিং হতে পারে, প্রোভাইডিং হতে পারে, ক্লিয়ার গাইডেন্স প্রোভাইড করলো, এডুকেট করা হলো যে কোনো কোম্পানির মধ্যে কোনো রকম ইলিগাল অ্যাক্টিভিটি বা স্ট্যান্ডার্ড এগুলোর কোনো মান যদি পড়ে যায় তাহলে সেগুলো সঙ্গে সঙ্গে ইনফর্ম করা, এক্সপ্লেন করা, যদি কোনো প্রবলেম হয় সেটাকে কনসার্নটাকে নিয়ে তুলে আনা, ডিফাইনিং করা যাতে ওই কনসার্নটাকে নিয়ে আরও ফার্দার এগোর যায়, এবং লিগাল প্রোটেকশন আর রেস্ট্রিকশন দেওয়া। তো এইগুলো এমপ্লয়ীদের মধ্যে আমরা ট্রাস্ট বিল্ড করতে পারি। তাতে এই কাজগুলো যদি করে থাকি তাহলে অনেকটাই রং ডুইংকে আটকানো যায় এবং এমপ্লয়ীদের থ্রু দিয়েই এই কাজটাকে মোটামুটি সলভ করে দেওয়া যায়। তো নেক্সট কোয়েশ্চেন চলে আসছি, হাউ টু এস্টাবলিশ অ্যান এফেক্টিভ হুইসেল ব্লোয়িং পলিসি? কীভাবে ইফেক্টিভ হুইসেল ব্লোয়িং পলিসি আমরা বানাতে পারি? ইট সাজেস্ট অ্যান অর্গানাইজেশন শুড, কী করতে পারে অর্গানাইজেশন? লিঙ্ক দ্য পলিসি টু দ্য অর্গানাইজেশন স্টেটমেন্ট অফ ভ্যালুস। এটা কোম্পানি একটা নিজস্ব একটা ভ্যালুসকে লিস্ট আউট করতে পারে যে এই ভ্যালুসের বাইরে যদি চলে যায় তাহলে আমরা এমপ্লয়ি হিসাবেই এই রং ডুইং হিসেবে ধরে নেব। ক্লিয়ার আইডেন্টিফাই দ্য টাইপস অফ কনসার্ন দ্যাট মে বি রিপোর্টেড আন্ডার দ্য পলিসি অ্যান্ড হাউ অ্যান্ড হুম টু বি রিপোর্টস মে বি মেড, এবং কারা কখন কোনো রকমের রং ডুইং হচ্ছে কি না হচ্ছে, কোথায় কীভাবে রিপোর্ট করতে হবে সেটা পুরো ক্লিয়ারলি মেনশন করে থাকতে হবে অর্গানাইজেশনের মধ্যে। এক্সপ্লেন হাউ দ্য কনফিডেন্সিয়ালিটি অফ হুইসেল ব্লোয়ার আইডেন্টিটি ইজ সেফ গার্ডেড। যারা হুইসেল ব্লোয়ার কাজ করবে তাদের ইনফরমেশন যেন কেউ না জানতে পারে। হাউ দ্য হুইসেল ব্লোয়ার ইজ প্রোটেক্টেড ফ্রম রিটেলিয়েশন অর ভিক্টিমিজম, যাতে হাউ দ্য হুইসেল ব্লোয়ার পলিসি ইজ প্রোটেক্টেড ফর রিটেলিয়েশন অর ভিক্টিমিজম, তো যাতে ওই যে সেই ইনফরমেশনগুলো নিয়ে আসছে তার কথা যে কেউ জানতে না পারে এবং তাকে কীভাবে প্রোটেক্ট করা হবে সেটা যেন কোম্পানি অর্গানাইজেশনে দেওয়া থাকে। আউটলাইন দ্য প্রসেসেস টু ফলো দ্য ইনভেস্টিগেট রিপোর্টস মেড আন্ডার দ্য পলিসি। ইনভেস্টিগেট রিপোর্টটা কী হবে সে তার একটা ডিটেল আউটলাইন থাকতে হবে। প্রোভাইড দ্য ট্রেনিং অফ এমপ্লয়ি অ্যাবাউট দ্য হুইসেল ব্লোয়ার পলিসি অ্যান্ড দ্য রাইটস অ্যান্ড অব্লিগেশন আন্ডার ইটস। নেক্সট, প্রোভাইড দ্য ট্রেনিং অফ ম্যানেজার্স and others who may receive whistleblower reports, but how to respond to them. And finally, state the policy will be periodically reviewed to check that it is operating effectively and whether any changes are required to the policy. মাঝে মাঝে আমাদের এই হুইসেলব্লোয়ার পলিসি নিয়ে কোম্পানির মধ্যে এটা আপডেটেড করতে হবে, ইনফরমেশন আনতে হবে এবং সেটাকে তার চেঞ্জ করতে হবে। তো এই হচ্ছে তার অর্গানাইজেশনের মধ্যে আমরা যদি এই স্টেপগুলো ফলো করি তাহলে ডেফিনেটলি আমরা ইফেক্টিভলি হুইসেল ব্লোয়িংটাকে মেনটেন করতে পারি কোনো অর্গানাইজেশনের মধ্যে থেকে। তো অর্গানাইজেশন নিজের স্বার্থেই হুইসেল ব্লোয়ারটা নিয়ে রাখে, কোন এমপ্লয়ি তার কোম্পানির মধ্যে থেকে সে ক্ষতি করছে সেটা যে ইন্টারনালি যেরকম জানা দরকার সেরকম এক্সটার্নালি গভর্নমেন্ট এজেন্সিরও জানা দরকার। গভর্নমেন্ট এজেন্সি জানা দরকার এই কারণে কোনো অর্গানাইজেশনের মধ্যে বা কোনো ডিপার্টমেন্টের মধ্যে ফ্রড হলে সেটা সেই গভর্নমেন্টের অনেকটা রেপুটেশন বা আদার্স মনিটারি ও সোসাইটির জন্য প্রবলেম হতে পারে। সেই জন্য এগুলো আমাদেরকে একটা পলিসি ডিফাইন করে নিতে হবে।
সেই পলিসিগুলোকে প্রথমে লিঙ্ক করতে হবে, তারপর আন্ডারস্ট্যান্ড করতে হবে কী কী হতে পারে, তারপর আইডেন্টিফাই যাতে না হয় হুইসলব্লোয়ার সেফগার্ড করতে হবে, এবং সেই জন্য তাকে ফলো আপ করা ইনভেস্টিগেটর ম্যানেজার বা যা হাই লেভেলে যারা আছে, এবং সেটাকে প্রপার ট্রেনিংয়ের মাধ্যমে এটা করে দেওয়া। তো দিস দ্য কনসেপ্ট অফ হুইসেল ব্লোয়িং পলিসি। তো এখানে হুইসেল ব্লোয়িং সম্বন্ধে যা যা কোয়েশ্চেন আসতে পারে তার ডিটেল দেওয়া আছে। প্রথম হুইসেল ব্লোয়িং কনসেপ্টটা কী, কী ধরনের হয়, এবং সেটা কি তারা লয়াল কি ডিসলয়াল, এবং কী কী পলিসি আমাদের অর্গানাইজেশন করতে পারে, এবং তার ইফেক্টিভনেস কী করে আমরা বজায় রাখবো তার স্টেপ। তো প্রত্যেকটাই একটা কোয়েশ্চেন হিসাবে এসে যায়। তো এটা একটা 15 মার্কসের কোয়েশ্চেনও তোমরা ধরতে পারো। নেক্সট কোয়েশ্চেন আসছে, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। প্রচুরবার এই কোয়েশ্চেন ব্যাপারে এই কোয়েশ্চেনটা এসছে। রিপোর্ট অফ ক্লাব অফ রোম, এটা মেনলি শর্ট নোট আসে। যেমন হুইসেল ব্লোয়ারটা অনেক কটা কোয়েশ্চেন হিসাবে এসে যেতে পারে, কিন্তু এখানে রিপোর্ট অফ ক্লাব অফ রোম এটা এটা মেনলি শর্ট নোট হিসেবে আসে। The Club of Rome is a platform of diverse thought leaders who identify holistic solutions to complex global issues and promote policies, initiatives, and actions enable humanity to emerge multiple planetary emergencies. তো ক্লাব অফ রোম একটা লিডার্সদের একটা ক্লাব বলতে পারো, যারা কি করে বড় বড় কমপ্লেক্স ইস্যুসগুলো যেগুলো সোসাইটিতে প্রবলেম হতে পারে বা সোসাইটি ফার্দার ডেভেলপমেন্ট বা ফার্দার সিচুয়েশন অ্যারাইজ করতে পারে সোসাইটির মধ্যে, সেই এই সিচুয়েশনগুলোকে একটা ইনভেস্টিগেট ইনিশিয়েট করা, যাতে গ্লোবাল ইস্যুগুলো জানানো বাকি মানুষদের, সেটা নিয়ে একটা ক্লাব তৈরি হয়েছে যেটাকে বলে ক্লাব অফ রোম। দ্য অর্গানাইজেশন হ্যাজ প্রায়োরিটাইজ 5 কি এরিয়াস। অর্গানাইজেশনের মধ্যে মেনলি 5টা কি এরিয়াসকে প্রায়োরিটাইজ করা হয়েছে। একটা কি, এমার্জিং নিউ সিভিলাইজেশন, number 2 planetary emergencies, number 3 reforming economics, number 4 rethinking finance, and number 5 youth leadership and intergenerational dialogues. তো আমরা মেনলি অর্গানাইজেশন যে ক্লাব অফ রোম বলছে তাদের অর্গানাইজেশনটা এখানে নিউ সিভিলাইজেশনের উপর, নতুন সমাজে কীভাবে ভালো থাকবে, প্ল্যানেটারি ইমার্জেন্সি কী কী ইমার্জেন্সি হচ্ছে, যেমন অনেক সময় গ্লোবাল ওয়ার্মিং আদার্স থিংস নিয়ে ভাবা হয়, ইকোনমিক্সগুলো কীভাবে কী পথে চলছে, এবং ফিনান্সটা কীভাবে মানুষের হেল্প করতে পারে, আর ইউথ লিডারশিপ, ইন্টারজেনারেশনাল ডায়ালগস, তাদের মধ্যে ডিসকাশন, তাদের নেক্সট আপডেশন কী হচ্ছে তাদের জানানো, এইসব জিনিসগুলো মেন কাজ হচ্ছে এই এই অর্গানাইজেশনটা ক্লাব অফ রোম। এটা কি করা হয়েছিল, ক্রিয়েটেড দ্য অ্যাড্রেস, ক্লাব অফ রোম ওয়াজ ক্রিয়েটেড দ্য অ্যাড্রেস অফ মাল্টিপল ক্রাইসিস ফেসিং হিউম্যানিটি অ্যান্ড প্ল্যানেট, drawing on the unique collective know-how of 100 members, notable scientists, economists, business leaders, former politicians. We seek to define comprehensive solution to the complex interconnected challenges to our world. আমাদের পৃথিবীতে যে যে চ্যালেঞ্জেসগুলো হচ্ছে, যা 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 প্রবলেম হচ্ছে, তাদের ফেস করার জন্য তাদেরকে গোটা পৃথিবী জুড়ে, এটা হচ্ছে 100টা মেম্বার যারা সায়েন্টিস্ট হতে পারে, ইকোনমিস্ট হতে পারে, বিজনেস লিডার্স হতে পারে, পলিটিশিয়ান হতে পারে, তাদেরকে নিয়ে তৈরি করা হয়েছে। ড্রয়িং অন থ্রু সায়েন্টিফিক অ্যানালিসিস, ক্লাব অফ রোম মেক্স হোলিস্টিক প্রপোজাল টু অ্যাড্রেস দিস ইমেন্স আর ইন্টারকানেক্টেড প্রবলেমস। তাদের মধ্যে ডিসকাশন হয় এবং তারা সেটা নিয়ে যথেষ্ট পরিমাণ কাজ করে তাদের প্রবলেমগুলোকে সলিউশন করার চেষ্টা করে। It does so through research, concrete proposal, high-level meetings, debates, conference, lecture, and other events. এটা করার জন্য হাই লেভেল মিটিংস, ডিবেটস, কনফারেন্স, লেকচার, আদার্স ইভেন্টস করে এটাকে ডিসাইড করা হয়। It also publishes limited number of peer-reviewed report of Club of Rome. It is its seminal best-selling 1972 report. এখানে রিপোর্টটাকে ওয়ার্ল্ড ওয়াইজ পাবলিশ করা হয়। Limit to growth alerted the world consequence of the interaction between human system and the health of our planet. More than 45 reports have reinforced and expanded that intellectual foundation.
তো এটা একটা বেস্ট সেলিং 1972-তে রিপোর্ট তৈরি করা হয়েছিল, যেখানে গ্রোথের সাথে মানুষের হিউম্যান হেলথটা কীভাবে এফেক্টেড হচ্ছে সেটা উপর বেস করে। রিসেন্টলি এখন যে কনসিস্ট অফ ক্লাব অফ রোম যেটা বলা হচ্ছে, কনসিস্ট অফ 5 কি এরিয়াস, যেটা অলরেডি বলা হচ্ছে: প্ল্যানেট এমার্জেন্সি, রিক্লেমিং ইকোনমিক্স, ফিনান্স অ্যান্ড ইমার্জিং নিউ সিভিলাইজেশন, ইউথ লিডারশিপ। তো এটা অলরেডি এখানে আমি পয়েন্টটা আগেই বলেছি। টুডেজ ক্লাব going to be forefront of challenging and controversial global issues, propelled by new missions and organization structure, which is today 35 national association. The Club of Rome now publish over 45 reports. এটা এখন অবধি বিভিন্ন ইস্যুস নিয়ে 45 রিপোর্টসকে পাবলিশ করেছে। তো এটা in short, it is established respected international think tank position to face core challenges of the 21st century. বিভিন্ন মানুষদের নিয়ে, পলিটিশিয়ান, লিডার্স, সায়েন্টিস্ট, তাদের সবাইকে নিয়ে এটা একটা ওয়ার্ল্ড ওয়াইজ এটা একটা ক্লাব বানানো যায়, যাতে গ্লোবাল ইস্যুসগুলোকে নিয়ে ভাবা যেতে পারে। তো এটা খুব ইম্পর্ট্যান্ট টপিকস, মাস্ট কোয়েশ্চেনে করে যাও, প্রত্যেকটা পয়েন্ট পড়ে যাও, কেন ব্যবহার করছে, কী পড়ছে। তোমরা যদি নিজে বুঝে লিখতে পারো তাহলে তোমরা অ্যান্সার দিতে পারবে। তো সবসময় রাখবে টু দি পয়েন্টে যদি লিখতে পারো, নিজে থেকে পয়েন্টসগুলো বানিয়ে নিতে পারো, তাহলে আরও ভালো হয়। কনসেপ্টটা ডেভেলপ করো যে এটা কী করছে। এটা একটা ক্লাব যে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল ইস্যুসগুলো ডিসকাস করছে, যারা মিটিং করে, ডিবেট করে, কনফারেন্স করে এগুলোকে ডিসকাস করছে। এটা 100 মেম্বারের একটা টিম হয়, যেটা ওয়ার্ল্ডের নোটেবল পার্সনদের নিয়ে বানানো হয়, বিভিন্ন গ্লোবাল ইস্যু বানানো হয়। এটা 5টা মেন এরিয়াতে কাজ করছে, এবং সেটা এই যে রিপোর্ট পাবলিশ হয়, সেই রিপোর্টটা এখন অবধি 45 রিপোর্ট পাবলিশ হয়েছে, যেটা খুব পপুলার রিপোর্ট। বিভিন্ন ইস্যুস নিয়ে, গ্লোবাল ওয়ার্মিং, আদার্স ইস্যু নিয়ে, হেলথ ইস্যুস, হিউম্যান ইস্যুস, গ্রোথ ইস্যুস, সো মেনি ইস্যুস নিয়ে এটা ডিসকাস করা হয়। তো দিস ইজ নোন অ্যাজ ক্লাব অফ রোম। এবার আমি রিনিউয়েবল এনার্জি আর নন রিনিউয়েবল এনার্জির একটা শর্ট নোট বা ডিসকাশন নিয়ে আসছি। কোয়েশ্চেন নাম্বার এখানে আমি এটা ডিসকাস করছি। এটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। তো ফার্স্ট অফ অল জানতে হবে রিনিউয়েবল এনার্জি আর নন রিনিউয়েবল এনার্জি বলতে কী বুঝি। প্রথমে নন রিনিউয়েবল এনার্জি। নন রিনিউয়েবল এনার্জি রিসোর্সেস আর অ্যাভেলেবল ইন লিমিটেড সাপ্লাইস, usually because they take long time to replenish. The advantage of these non-renewable resources is that power plants that use them are able to produce more power on demand. And the non-renewable energy resources are coal, nuclear, oil, natural gases. যেটা নন রিনিউয়েবল, লিমিটেড সাপ্লাইজ আছে যেটা, এবং বেশি দিন চলবে না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে। তো যেখানে মোর ডিমান্ড হয় দরকার, এবেল টু ইউজ দেম টু প্রডিউস মোর পাওয়ার অন ডিমান্ড। তো নন রিনিউয়েবল এনার্জি সেই এনার্জিগুলো যেগুলো লিমিটেড সাপ্লাইয়েস আছে এবং সেটা কিছুদিনের মধ্যে শেষ হয়ে যেতে পারে, যেমন কোল, নিউক্লিয়ার, ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস। রিনিউয়েবল এনার্জি, রিনিউয়েবল রিসোর্সেস বা রিনিউয়েবল এনার্জি কি? রিনিউয়েবল রিসোর্সেস on the other hand replenish themselves. The 5 major renewable energies are সোলার, যেটা অনেক দিন আমরা ব্যবহার করতে পারি, পুনঃব্যবহার করতে পারি। সোলার, উইন্ডস, ওয়াটার্স, অলসো কল হাইড্রো, বায়োমাস অ্যান্ড জিওথার্মাল, তো হুইচ ইজ ন্যাচারালি অকারিং দ্য হিট ফ্রম দ্য আর্থ। তো এই জিনিসগুলো যেগুলো অনেক দিন ব্যবহার করতে পারি, যেটা আমরা প্রচুর আনলিমিটেড রিসোর্স আছে, এগুলো হচ্ছে কি লিমিটেড রিসোর্স, যেগুলো যে কোনো দিন শেষ হয়ে যেতে পারে, এবং যেটা পাওয়ার জেনারেশনের কাজে লাগে। তো while renewable energy resources have the advantage of unlimited supply over the long haul, they are limited in their availability at given moment. তো এই হচ্ছে রিনিউয়েবল এনার্জি, নন রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল মানে হচ্ছে পুনঃব্যবহার করতে পারি এরকম। নন রিনিউয়েবল মানে হচ্ছে যেগুলো আর বেশি দিন রিনিউ করা যাবে না, রিনিউ হচ্ছে বছর পর বছর হয়, কোনো এক সময় দেখলে ওটা শেষ হয়ে গেছে। তো নন রিনিউয়েবল সেটা কিছুতেই রিনিউ করা যাবে না। রিনিউয়েবল হচ্ছে যেটা তুমি বছর পর বছর চালিয়ে যেতে পারো, সময়ের সাথে সাথে এটা ইউজ করতে পারো, রিনিউ করতে পারো নিজের কাজটাকে।
তো রিনিউয়েবল রিসোর্সেস নন রিনিউয়েবল রিসোর্সের মধ্যে আরও কিছু পয়েন্টস দেখো। রিসোর্সেস হুইচ ক্যান নট বি এক্সস্টেড, তারা কোনোদিন শেষ হবে না, ইভেন আবার কন্টিনিউয়াস ইউটিলাইজেশন, যতদিন ব্যবহার করতে পারো they are termed as renewable resources. Example: sun, wind, tidal energy. Non-renewable energy which cannot be immediately replaced over once they are depleted are called non-renewable energy. যেটা অনেক সময় শেষ হয়ে যেতে পারে, cannot be immediately replaced, যাদেরকে এক্ষুনি ইমিডিয়েটলি রিপ্লেস করা যাবে না, once they are depleted called non-renewable. For example, ফসিল ফুয়েল, কোল, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস এটসেট্রা। এবার এই দুটোর মধ্যে ডিফারেন্স ফরম্যাটটাও তোমরা দেখে যাও। তো রিনিউয়েবল এনার্জি, রিনিউয়েবল রিসোর্সেস ক্যান নট বি ডিপ্লেটেড ওভার দ্য টাইম। নন রিনিউয়েবল এনার্জি ক্যান বি রিসোর্সেস ডিপ্লেট ওভার টাইম। রিনিউয়েবল এনার্জি ক্যানট, মানে শেষ হবে না টাইমের সাথে সাথে। নন রিনিউয়েবল এনার্জি শেষ হয়ে যেতে পারে। সোর্স কি? রিনিউয়েবল এনার্জি সানলাইট, ওয়াটার, উইন্ডস, সেগুলো হচ্ছে সোর্স। নন রিনিউয়েবল এনার্জি কোল, ফসিল ফ্লুইলস, পেট্রোলিয়াম, সেগুলো হচ্ছে নন রিনিউয়েবল এনার্জি। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট কী করতে পারে এরা? রিনিউয়েবল এনার্জি রিসোর্সেস হ্যাভ লো কার্বন এমিশনস, লো কার্বন ফুটপ্রিন্ট। নন রিনিউয়েবল এনার্জি হ্যাজ হায়ার কার্বন ফুটপ্রিন্ট অ্যান্ড কার্বন এমিশনস হতে পারে অনেকটাই। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট বেশি হয়, মানে তোমার প্রবলেম বেশি হয়, এটাতে কম হয়। কস্ট, আপফ্রন্ট কস্ট অফ রিনিউয়েবল এনার্জি ইজ হাই। প্রথমত ইনিশিয়ালি কস্টটা বেশি। ফর ইনস্ট্যান্স, জেনারেটিং ইলেকট্রিসিটি ইউজিং টেকনোলজিস রানিং রিনিউয়েবল এনার্জি ইজ কস্টলিয়ার দেন দ্য জেনারেটিং ফসিল ফুয়েলস। তো এটা জেনারেলি কস্টলি হয় ইমপ্লিমেন্ট করা অ্যাট দ্যাট মুমেন্ট, পরে গিয়ে সেটা আস্তে আস্তে ব্যবহার করতে করতে সেটা কম হতে থাকে। নন রিনিউয়েবল এনার্জি হ্যাজ এ কম্পারেটিভলি লোয়ার আপফ্রন্ট কস্ট। এটার কস্ট জেনারেলি কম হয়, কারণ কি আমরা কোলকে অ্যাক্সেস করে সেটাকে এনার্জি জেনারেট করতে পারি, বাট এটা মেশিনের থ্রু দিয়ে সেটাকে অ্যাক্সেস করিয়ে দিতে হয়, তাই জন্য কস্টটা বেশি হয়। ইনফ্রাস্ট্রাকচার রিকোয়ারমেন্ট, যেরকম তোমরা ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে রিনিউয়েবল এনার্জি হারভেস্টিং, রিনিউয়েবল এনার্জি এক্সপেন্সিভ, নট ইজিলি অ্যাক্সেসেবল। অনেক কান্ট্রিতে অ্যাক্সেসেবল ইজিলি হয় না, একটু এক্সপেন্সিভ আছে। কস্ট ইফেক্টিভ অ্যান্ড অ্যাক্সেসেবল ইনফ্রাস্ট্রাকচার ইজ অ্যাভেলেবল, এটা কস্ট খুবই কম। And finally, area requirement, require a large area for wind farms and solar farms. এটা comparatively lower area requirement, এর এরিয়া অনেক কম হয়। তো these are the differences between renewable energy and non renewable energy. তো তুমি ডিফারেন্সটাও পড়ে যাও, তাহলে এটা অ্যান্সার দিতে পারবে। তা বেসিক ডিফারেন্সটা কি? রিনিউয়েবল এনার্জি হচ্ছে যে এনার্জিটা বছর পর বছর ব্যবহার করতে পারো, এটা শেষ হবে না একদিনও। নন রিনিউয়েবল এনার্জি শেষ হয়ে যেতে পারে, যেমন কয়লা শেষ হয়ে যেতে পারে, তো আদার্স থিংসগুলো সব শেষ হয়ে যেতে, পেট্রোলিয়াম শেষ হয়ে যেতে পারে। রিনিউয়েবল এনার্জি সোর্স হচ্ছে নর্মালি ওয়াটার, উইন্ড, এগুলো। আর নন রিনিউয়েবল এনার্জি ফসিল ফুয়েল, কোল, এইগুলো। ইম্প্যাক্ট কি? ইম্প্যাক্ট হচ্ছে রিনিউয়েবল এনার্জি লো, মোস্ট অফ দ্য ক্ষেত্রে লো কার্বন হয় এবং লো কার্বন ফুটপ্রিন্ট হওয়ার জন্য এনভায়রনমেন্টের উপর পলিউশন বা আদার থিংস কম হয়। নন রিনিউয়েবল এনার্জিতে পলিউশন বেশি হয়, কার্বন আদার্স থিংগুলো থাকে বলে। কস্টের দিক থেকে দেখতে গেলে দেখা যায় যে রিনিউয়েবল এনার্জি যেটা আছে, রিনিউয়েবল এনার্জি যেটার কস্ট ইনিশিয়ালি খুবই হাই হয়, আর যেটা নন রিনিউয়েবল কস্ট খুবই লোয়ার হয়। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা আর রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে অনেক বেশি হয়, কারণ এটা জন্য একটা ওয়াটার বা ড্যাম বা তো এয়ারকে যদি আমি এটা পাওয়ারে কনভার্ট করতে চাই, তাহলে অনেকটা এরিয়া জুড়ে এটা যন্ত্রপাতি থ্রু দিয়ে করতে হবে, এরিয়া রিকোয়ারমেন্ট অনেকটা বেশি হয়। তো এটা গেল আমার রিনিউয়েবল অ্যান্ড নন রিনিউয়েবল এনার্জি। তো নেক্সট টপিক ডিসকাস করছি, খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা রিনিউয়েবল নন রিনিউয়েবল এনার্জি। এবার আমি নেক্সট কোয়েশ্চেন ডিসকাস করছি, হোয়াট ইজ অ্যান এথিক্যাল ডিলেমা। এথিক্যাল ডিলেমা বলতে কি বুঝি? খুবই ইম্পর্টেন্ট টপিকস, এটা শর্ট নোট হিসাবে আসে। হোয়াট ইজ এথিক্যাল ডিলেমা অ্যান্ড হাউ টু সলভ এথিক্যাল ডিলেমা। তাদের আমরা সলভ করবো কী করে যদি এথিক্যাল ডিলেমা এসে যায়। An ethical dilemma is a problem in the decision-making process between two possible options, neither of which absolutely acceptable from the ethical perspective.
Although we face many ethical and moral problems in our life, most of them come with relatively straightforward solution. So on the other hand, ethical dilemma are extremely complicated challenges that cannot be easily solved. Therefore, the ability to find optimal solution in such situations is critical to everyone. Every person may encounter an ethical dilemma in almost every aspect of life, including personal, social, and professional. তো আমরা কিছু কিছু সিচুয়েশন যেটা এথিক্যাল প্যারাডক্স বলা হয় সেটা চলে আসে যেখানে ডিসিশন নেওয়া হয় যায় না যে এটা কারেক্ট কি ওটা কারেক্ট। তো দুটোই মনে হচ্ছে আমার রেসপেক্টে এটাও কারেক্ট হতে পারে এটাও কারেক্ট হতে পারে, আমি কোন ডিসিশনে নেব, এই দিকে যাব নাকি এই ডিসিশনে নেব। তো এটা পার্সোনালি এটা আসতেই পারে এমন এক সিচুয়েশন আসে যেখানে আমার এই ডিলেমাটা হয়। যেরকম ধরো তোমরা যখন কোম্পানি জয়েন করছো, ধরো খুব ইম্পর্টেন্ট একটা কাজ এসে গেছে কোম্পানি, সেই সময় বাড়ি ফ্যামিলি কারোটা মেম্বারের শরীর খারাপ হয়েছে, তোমার মনে হতে পারে আমি কি ওই দিকে যাবো আমার বাড়ি ফ্যামিলি মেম্বারদের দেখবো নাকি কাজটা সেরে নেবো। তো এই যে একটা ডিলেমা, এই ডিলেমাগুলোকে বলা এথিক্যাল ডিলেমা। তো যেখানে কমপ্লিকেটেড প্রবলেম এসে যায় যেটা সলভ করা খুব ডিফিকাল্ট হয়, সেক্ষেত্রে অপটিমাল সলিউশন নিতে হয় যাতে মোটামুটি প্রবলেমটাকে একটা বোথ এন্ড থেকে সলভ করা যায়। তো এভরি পার্সন মে এনকাউন্টার এথিক্যাল ডিলেমা। তো যে কোনো সময় মানুষ তার লাইফে এই প্রবলেমটার মধ্যে পড়তে পারে যেখানে এথিক্যাল ডিলেমাদের মধ্যে সে ভুগতে পারে। তো হাউ টু সলভ এথিক্যাল ডিলেমা, এথিক্যাল ডিলেমা সলভ করো কী করে। তো বিগেস্ট চ্যালেঞ্জ এথিক্যাল ডিলেমা ইজ দ্যাট ইট ডাজ নট অফার এনি অবভিয়াস সলিউশন। ডেফিনেটলি কোনো সলিউশন অবভিয়াস হবে না, কারণ প্রবলেমটা এমনই যে দুটোই মনে হচ্ছে কারেক্ট, এটাও কারেক্ট এটাও কারেক্ট, এটা না ওতেও করতে মনে হতে পারে এটাও করতে মনে হতে পারে। Throughout the history of humanity, people have faced such dilemmas. Philosophers aimed and worked to find the solution to them. তো কিছু কিছু অ্যাপ্রোচ আছে যাতে করা যেতে পারে কীরকম। প্রথমত হচ্ছে রিপ্রুট দ্য প্যারাডক্স, দ্য সিচুয়েশন মে বি কেয়ারফুলি অ্যানালাইজ। ইন সাম কেসেস দ্য এক্সিস্টেন্স অফ ডিলেমা ক্যান বি লজিক্যালি রিফিউটেড। ডিলেমাটাকে রিফিউট করা যেতে পারে দ্য সলিউশনটাকে অ্যানালাইজ করার পর। নেক্সট নম্বর টু ভ্যালু থিওরি অ্যাপ্রোচ, চুজ দ্য অল্টারনেটিভ দ্যাট অফার দ্য গ্রেটার গুড অর লেসার ইভিল। সেটা ভালোর দিকে যেতে পারে, খারাপ যাতে কম হয়। তো মোটামুটি একটা অল্টারনেটিভ টেকনিক ব্যবহার করা যেতে পারে যেটা দুদিকেই ব্যালেন্স করে চলা যেতে পারে, তোমার দিকটাও থাকলো ওর দিকটাও থাকলো, তো দুদিক থেকে মাঝখানে একটা টেকনিক ফলো করা যেতে পারে। ফাইন্ড অল্টারনেটিভ সলিউশন, ইন সাম কেসেস প্রবলেম ক্যান বি রিকনসিডার অ্যান্ড নিউ অল্টারনেটিভ সলিউশন মে অ্যারাইজ। প্রবলেমটাকে নতুনভাবে ভাবা যেতে পারে এবং সেখান থেকে অন্য ধরনের একটা সলিউশন আসতে পারে। তো এটা যেমন এক্সাম্পল, সাম এক্সাম্পল আই থিঙ্ক টেকিং ক্রেডিট ফর আদার্স ওয়ার্কস। ধরো তুমি কাজ করলে আর ক্রেডিটটা নিয়ে নিল, অন্যের ক্রেডিটটা নিয়ে নিল। তার মানে একটা ভালো কিছু কাজ হয়েছে সেখানে তোমার কোনো ইনভলভমেন্ট নেই, কিন্তু তোমার মনে হচ্ছে ক্রেডিট নেওয়া দরকার আছে, তাহলে তুমি বললে যে না আমিও কাজটা করেছি। টেকিং ক্রেডিট ফর আদার্স ওয়ার্কস, অন্যের কাজটার ওয়ার্কসের ক্রেডিট তুমি নিয়ে নিলে, যেটা ডেফিনেটলি এথিক্যাল ডিলেমা। অফারিং ক্লায়েন্ট এ ওর্স প্রোডাক্ট ফর ইউর ওন প্রফিট, তোমার নিজের প্রফিটের জন্য তুমি ক্লায়েন্টকে কোনো একটা প্রোডাক্টকে সেল করিয়ে দিলে, তাহলে তুমি ওই জায়গা থেকে আর একটু বেটার পজিশন পাবে কোম্পানিতে, কিন্তু প্রোডাক্টটা অ্যাটলিস্ট ভালো না, সেই প্রোডাক্টটা তুমি সেল করিয়ে দিয়ে নিজের প্রফিট গেন করলে কিন্তু আলটিমেটলি লস হতে পারে। তো এটা একটা এথিক্যাল ডিলেমা। ইউটিলাইজিং ইনসাইড নলেজ ফর ইউর ওন প্রফিট, তোমার ইন্টারনাল নলেজগুলোকে ইউটিলাইজ করে নিজের প্রফিটটা বানিয়ে নিলে, যেটা আদৌ ঠিক না। তো এই ধরনের প্রবলেম তোমার মনে হচ্ছে না এটা ঠিক, আমার উন্নতি হচ্ছে আমার ভালো হচ্ছে, কিন্তু কোম্পানির রেসপেক্টে সেটা আবার খারাপ হচ্ছে। তো এই যে ডিলেমাগুলো, যে আমি ধরো তুমি একটা কোনো সার্ভিস দিচ্ছ কোনো অর্গানাইজেশনে, একটা ব্রিজ তৈরি হবে, কন্ট্রাক্টর এসে তোমার জন্য অনেক গিফট নিয়ে চলে আসলো, তুমি সেটাকে নিয়ে নিলে, তাহলে তো এটা এটা নিয়ে নিলে মানে কি ওই যে সাপ্লায়ার বা যে কন্ট্রাক্টর তা সে ভাবলো যে তুমি তার হয়ে কাজ করবে, দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ প্রবলেম অফ দ্য অর্গানাইজেশন। এই এথিক্যাল ডিলেমাগুলোকে আমার সলভ করাও ডিফিকাল্ট হয়, কারণ আমি কোনো একটা প্রফিট বা দ্য স্কেন করছি, তখন পার্সোনাল চয়েস দেখছি, সেটা সেই মুমেন্টে সেখান থেকে বেরিয়ে যাওয়াটাও অনেকের ক্ষেত্রে অসুবিধা হয়। বাট চেষ্টা করা উচিত যাতে এই প্রবলেমগুলোকে সলভ করা যায়। অনেক অনেক কাজ আটকে থাকে এই এথিক্যাল প্রবলেম ডিলেমার জন্য। তো এটা একটা এমন সিচুয়েশন যেখানে ইয়েস নো সিচুয়েশনের মধ্যে আটকে যায়, কোনো একটা এমপ্লয়ি বা কোনো একটা সিচুয়েশনে কোনো
পার্সিয়ান সেটার মধ্যে দিয়ে পড়ে যায়। তো নেক্সট, এবার আমি আসছি নেক্সট কোয়েশ্চেন। এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন বলতে কী বুঝি, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন কি কেন হয় এবং তার টাইপস অফ ডিগ্রেডেশন আমরা এটা জানবো। তো এটা একটা শর্ট কোয়েশ্চেন আসতে পারে, কী কীভাবে আমাদের এনভায়রনমেন্টের প্রবলেম হয়, সেই প্রবলেমসগুলো, সেটা এফেক্ট কী কী করতে পারে আমাদের হিউম্যান লাইফের মধ্যে দিয়ে, সেটা একটা কোয়েশ্চেন আসতে পারে। তো এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডেফিনেটলি। তাহলে প্রথমে আমরা এটা সম্বন্ধে জানবো। Environmental degradation is the disintegration of the earth or deterioration of the environment through consumption of acid, air, water, soil. এয়ার ওয়াটার সয়েলকে যদি প্রপারলি ইউজ না করা হয় তাতে কী হবে, এনভায়রনমেন্টাল একটা প্রবলেম এসে যাবে। দ্য ডিস্ট্রাকশন অফ এনভায়রনমেন্টস অ্যান্ড ইরাডিকেশন অফ ওয়াইল্ড লাইফ এইসব এক্সাম্পল হিসেবে ধরতে পারো। ইট ইজ ক্যারেক্টারাইজ এস এনি চেঞ্জ অর অ্যাগ্রিগেশন টু নেচার স্টপস ইন টু দ্য পার্নিনিয়াস অর আনডিজারেবল, যেটা সোসাইটির জন্য ক্ষতিকর হতে পারে। তো ওয়াটার ক্রাইসিস বা এয়ার ক্রাইসিস বা পলিউশনস, সয়েলস প্রবলেমস। তো ডিগ্রেশন বিভিন্নভাবে হয়। এনভায়রনমেন্টাল ডিগ্রেশন ইজ দ্য ওয়ান দ্য লার্জেস্ট থ্রেটস দ্যাট আর বিং লুকড ইন দ্য ওয়ার্ল্ড টুডে। সবচেয়ে বেশি পরিমাণে এখন থ্রেটস হিসেবে দেখা হচ্ছে এনভায়রনমেন্টাল ডিগ্রেশন। ইউনাইটেড নেশন আর ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি অফ ডিজাস্টার রিডাকশন ক্যারেক্টারাইজ environmental degradation are lessening of the limit of the earth to meet social environmental destination and needs. আমাদেরকে এনভায়রনমেন্ট ডিগ্রেশনকে একটা সিরিয়াস ইস্যু হিসেবে দেখতে হবে। কী কী কারণে এনভায়রনমেন্ট ডিগ্রেশন হয় দেখো। প্রথম হচ্ছে ল্যান্ড অ্যান্ড সয়েল ডিগ্রেশন, ডিগ্রেশন অফ সয়েল কোয়ালিটি ফর ফ্রম পোর ফার্মিং প্র্যাকটিসেস, এক্সেসিভ ইউজ অফ ফার্টিলাইজার, পেস্টিসাইড, লিকেজ ফ্রম ল্যান্ড ফলস। তো বিভিন্ন কারণে এই ডিগ্রেশন হতে পারে, যেটা পোর ফার্মিং হতে পারে, যেটা এক্সেসিভ ফার্টিলাইজ ইউজ করছে, তাতে ল্যান্ড অর সয়েল ডিগ্রেশন হতে পারে। ওয়াটার ডিগ্রেশন, এটা একটা বিগ ইস্যু। পলিউশন অফ ওয়াটার ফ্রম থ্রাশ ডাম্পড অফ ওশানস, ইলিগাল ডাম্পিং, ডিসপোজাল অফ লার্জ অ্যামাউন্ট ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেজ, সো মেনি থিংস আমার যেটা ওয়াটার রিভারকে লেকসকে ক্ষতি করতে পারে। Atmosphere degradation, including degradation of particle pollution, depletion of ozone layers, these are the big issues. Several kind of other pollutions are apart from land, water, atmosphere. Many kind of pollution as noise pollution, light pollution, other environmental degradation. তো ইনভায়রনমেন্টের যে কারণে যেগুলো নিয়ে ইনভায়রনমেন্ট, যেমন এয়ার নয়েস, তারপর হচ্ছে ওয়াটার, ল্যান্ড, অ্যাটমসফিয়ার, সবাইকে ঠিকমতো রাখাটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য থাকবে। তো এই প্রবলেমগুলোকে আমাকে সলভ করতে হবে। কজেস কী কারণে হয় দেখো, এই কজেসগুলো অলরেডি আমি ডিসকাস করেছি, তাও ডিটেলস আছে আরও এখানে। প্রথমে হচ্ছে ল্যান্ড ডিস্টারবেন্স। মোর বেসিক কজ অফ এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন ইজ ল্যান্ড ড্যামেজ। নিউমারাস প্ল্যান্টস, বিভিন্ন কারণে বিভিন্ন পেস্টিসাইডস আদার্স ইউজ করার জন্য ল্যান্ড ডিস্টার্ব হতে পারে। অনেক সময় অনেক প্ল্যান্ট স্পেসিস আছে যারা ল্যান্ডকে ডিস্টার্ব করতে পারে। Recapture the environmental surrounding, provide them and changes start growing, spreading. Plant can consume control over nature, eliminating local greenery. Pollutions, যেটা মেন ওয়াটার পলিউশন, সাউন্ড পলিউশন, যেটা নয়েজ পলিউশন হিসাবে ধরি, তো এগুলোকে আমাদেরকে প্রোটেক্ট করতে হবে। পলিউশন ফ্রম হোয়াট এভার ফর্ম is harmful. Air pollution pollutes the air to breathe, which causes health issues. ওভার পপুলেশন, এখন সোসাইটির মেন প্রবলেম হচ্ছে ওভার পলিউশন, যার জন্য বিভিন্ন ফেসিলিটিসগুলো আমরা এখানে এনভায়রনমেন্টাল ফেসিলিটিসগুলো ইউজ করতে পারি না। ল্যান্ডফলস যেটা পলিউটেড দ্য এনভায়রনমেন্ট টু ডিস্ট্রয় দ্য বিউটি অফ দ্য সিটি। ল্যান্ডফল কাম উইদিন দ্য সিটি due to the large amount of wastage and get generated by household, industries, factories, hospitals. Deforestation. So deforestation is cutting down the trees to make way from home, more industries, rapid growth. যার ফলে এটা environmental problem হচ্ছে deforestation. Natural causes, things like tidal waves, storm, wildfires totally crush the animal, plants, they are no longer surviving those areas. তো
তো কিছু ন্যাচারাল কজের জন্য হতে পারে। তো এই হচ্ছে তার রিজনস, সেগুলোকে আমাকে জানতে হবে। ল্যান্ড ডিস্টারবেন্স, পলিউশনস, বিভিন্ন ধরনের পলিউশন, নয়েজ, ওয়াটার পলিউশনস, ল্যান্ড পলিউশন, ওভার পপুলেশন ইজ দ্য মেইন রিজন। ল্যান্ড ফলস হয়ে যেতে পারে অনেক কারণে, বিভিন্ন ল্যান্ড ফলস হতে পারে ডিউ টু লার্জ অ্যামাউন্ট অফ ওয়েস্টেজ গেট জেনারেটেড ফ্রম হাউস হোল্ডস, বাড়ি থেকে যে গার্বেজগুলো আসে সেটার জন্য ল্যান্ড ফলস হতে পারে। ল্যান্ডফিল্ডস 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 হতে পারে, যেগুলো বিভিন্ন রকম ফ্যাক্টরিজ দিয়ে, হসপিটাল, আদার্স ওয়েস্টেজগুলো দিয়ে ফিল্ডস হতে পারে। ডিফরেস্টেশন, গাছপালা কেটে দেওয়ার জন্য প্রবলেম, আনন্যাচারাল কজেস তো আছেই। তার এফেক্টস কী হয় হিউম্যানের উপরে? এফেক্টস হেলথ, হিউম্যানের হেলথের প্রবলেম ইস্যুস থাকে পলিউশনের জন্য। লস অফ বায়োডাইভার্সিটি, এই যে নেচার আর হিউম্যান আর তার অ্যানিম্যাল, তার প্রত্যেকটা জিনিসের উপর এফেক্ট হওয়ার জন্য টোটালি বায়োডাইভার্সিটিটা লস হয়ে যেতে পারে। তো ওজোন লেয়ার ডিপ্লেশন, ওজোন লেয়ারের ডিপ্লেট করে গেলে বিভিন্ন রকম ফ্লোরোকার্বনস, হাইড্রোফ্লোরোকার্বনস অ্যাটমসফিয়ারে এফেক্ট হতে পারে, যেটা আর্থে আসতে পারে। লস অফ ট্যুরিজম ইন্ডাস্ট্রিজ লস হতে পারে, হিউজ ল্যান্ড ফিল্ডস যদি হয়ে যায়, ইনক্রিজিং এয়ার পলিউশন, এটার কারণে লস অফ হিউম্যান ট্যুরিজম ইন্ডাস্ট্রি হতে পারে কোনো এক জায়গায়। ইকোনমিক ইম্প্যাক্ট, ডেফিনেটলি ইকোনমিক ইম্প্যাক্ট হতেই পারে, সেটা এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের জন্য। তো দিস আর দ্য কনসেপ্ট অফ এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। এটা তোমরা খুব ইজিলি লিখতে পারবে, নিজের মতো বুঝে গেলে প্রত্যেকটা পয়েন্টস বানিয়ে ফেলতে পারবে। এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন কাদের জন্য হয়? মেনলি এনভায়রনমেন্টের যে কম্পোনেন্টসগুলো যে তাদের মিস ইউজ করার জন্য এটা হয়। নেক্সট কোয়েশ্চেন আসছি, কোয়েশ্চেন নাম্বার ভ্যালু স্পেকট্রাম অফ গুড লাইফ। তো ভ্যালুস গুড লাইফের জন্য ভ্যালু স্পেকট্রাম কী হতে পারে? এ গুড লাইফ ক্যান বি লিড ইন সোসাইটি উইথ পিস, হারমোনি, ওয়েল বিং অ্যান্ড ফিলো ফিলিংস। তো একটা গুড লাইফ হতে পারে যে সোসাইটিতে শান্তি থাকে এবং একতা থাকে এবং সবাইকে মিলেমিশে চলে, তাহলে সেখানে একটা গুড লাইফ চলতে পারে। জাস্ট লাইক লাইট হ্যাজ 7 ডিস্টিংক্ট স্পেকট্রাম কালার ভিভগিওর, সেরকমই আমাদের এই 7টা রঙের মতো গুড স্পেকট্রাম, ভ্যালু স্পেকট্রামটা ভিভগিওর ফরম্যাটে আনা হতে পারে। তো সিমিলারলি গুড লাইফ কমপ্রিজ অফ 7 ইম্পর্টেন্ট ভ্যালুস। কী কী ভ্যালু হতে পারে? 7টা যেরকম কালার আছে সেরকম 7টা ভ্যালুস হতে পারে। ম্যাটেরিয়াল ভ্যালুস, সোশ্যাল ভ্যালুস, অ্যাথেস্টিক ভ্যালুস, psychological values, ethical values, spiritual values, spiritual values. Seven one is ethical values. So here ethical values are two kinds of values. Ethical values. তো এগুলো আমি ডিটেল আসছি ফার্দার। 7টা ভ্যালুস আছে, তো এখানে 7টা ভ্যালুস নিয়ে ডিসকাস করছি। ক্যারেক্টারিস্টিক অফ গুড লাইফ। Creative thinking is one of the most prized endowment of human beings. It helps people think, dream, and creates visions of good life. Civilization moves up from one tier to next tier. It is going process. Every generation thinks, dream, finally articulate the way and means to better life. Civilization after civilization has simply vanished from the earth because of the being complacent of the stop dreaming. Simply thinking or dreaming is not graduate good life. Is not simply thinking or dreaming not guarantee good life it wants. It has to create conditions and capabilities to translate the dream into reality. There are difference in this dream over different individual groups and cultures. তো আমাদের 7 স্পেকট্রাম বলতে কী বুঝি? তাহলে এটা আমাদের ক্যারেক্টারিস্টিক, ক্রিয়েটিভ থিঙ্কিং করতে হবে যাতে আমরা ভালো লাইফ লিড করতে পারি সোসাইটিতে, সেই গুড লাইফটা আমরা ক্যারি ফরওয়ার্ড করতে পারি, ড্রিম করতে পারি আমরা। তো 7 স্পেকট্রামটা দেখো ডিসকাস করছি। একটা হচ্ছে ম্যাটেরিয়াল ভ্যালুস। তো 7 স্পেকট্রামটা দেখো ডিসকাস করছি না। এক হচ্ছে ম্যাটেরিয়াল ভ্যালুস অ্যাসোসিয়েট উইথ ম্যাটেরিয়াল অ্যাসপেক্ট অফ লিভিং কল ম্যাটেরিয়াল ভ্যালুস। তো ম্যাটেরিয়াল অ্যাসপেক্ট অর কমফর্ট অফ লিভিং, তো এই ম্যাটেরিয়ালস ভ্যালুস হচ্ছে কমফর্ট অফ লিভিংটাকে রিপ্রেজেন্ট করছে। নাম্বার 2, societal values. Good life can be lived only in the good society. Such society demands peace, harmony, well-being, overall growth. This is necessary for social cooperation and production of material and social goods.
তো এটা আমরা গুড সোসাইটি অ্যাজ ভ্যালুস যেন রাখতে পারি, থটস, লাইভলিহুড, তাদের এক্সাম, জাস্টিস, আদার থিংস, রেসপেক্ট, রিকগনিশন, রিওয়ার্ডস, সো মেনি থিংস যেন আমরা পাই। নেক্সট ওয়ান ইজ সোসাইটি অ্যাজ ভ্যালুস পেলাম। নাম্বার 2 ইজ সোসাইটি অ্যাজ ভ্যালুস। নাম্বার থ্রি হচ্ছে স্পিরিচুয়াল ভ্যালুস। হ্যাঁ, নম্বর 3 এখানে হচ্ছে স্পিরিচুয়াল ভ্যালুস। তাহলে 1 নম্বর হলো ম্যাটেরিয়াল ভ্যালুস, সোশ্যাল ভ্যালুস, স্পিরিচুয়াল ভ্যালুস। স্পিরিচুয়াল ভ্যালুস, দেখো স্পিরিচুয়াল ভ্যালুস হচ্ছে দ্য ভ্যালুস অফ ট্রুথ, রাইটনেস, পিস, লাভ, ফরগিভনেস, নন ভায়োলেন্স আর স্পিরিচুয়াল পাথস। দি স্পিরিচুয়াল ভ্যালুস আর অলসো হিউম্যান ভ্যালুস। এগুলো আছে হিউম্যান ভ্যালুস, যাতে ওই হিউম্যান সোসাইটিতে আরও বেশি লাইফটা বেটার ওয়েতে লিভ করা যায়। লাভ, পিস, ফরগিভনেস এটসেট্রা। নেক্সট হচ্ছে সাইকোলজিক্যাল ভ্যালুস। সাইকোলজিক্যাল ভ্যালুস, তাহলে আমরা এই 4টে পয়েন্ট এখন আমি জানলাম। সাইকোলজিক্যাল ভ্যালুস মিন হচ্ছে দ্য মোস্ট প্রসেস মেন্টাল হেলথ, ম্যাচুরিটি অফ গুড লাইফ, দেয়ার শুড বি নট any trace psychological conflicts. Next, aesthetic values. Creation and enjoyment of beauty are part of life. A careful cultivation of taste of appreciating beauty, the art, nature, life lead to please and call aesthetic values. তো এনজয়মেন্ট ক্রিয়েশন করতে হবে, যাতে বিউটি কেয়ারফুলি আর্টস নেচারকে ডেভেলপ করে দিতে হবে, সেটাকে অ্যাথেস্টিক ভ্যালুস বলা হয়। তো দ্যাট ইজ অ্যাথেস্টিক ভ্যালুস। তো এখন অবধি আমরা 5টা কালার দেখতে পেলাম। তো এবার 6 নম্বর কালার অফ লাইফ, মোরাল ভ্যালুস, যেটাকে আমরা এথিক্যাল ভ্যালুস বলি। দেখো এথিক্যাল ভ্যালুস, দুটোই এথিক্যাল ভ্যালুস, কিন্তু আমরা একটাকে মোরাল এথিক্যাল ভ্যালুস বলতে পারি, এটা হিউম্যান ভ্যালুস। মোরাল ভ্যালুস কী বলছে? এ গুড পারসন মাস্ট বি মোরাল পারসন, his personal conduct, his social interrelation must be based on ethical principles. Ethical and moral values occupy central stage of good life. তো মোরাল, দ্য কন্ডাক্ট, পার্সোনাল, সোশ্যাল ইন্টারাকশন ভালো হতে হবে, মোরালিটিটা মেনটেন করতে হবে। ফাইনালি হিউম্যান ভ্যালুস, অল দিস ডিফারেন্ট ভ্যালুস আর মেকিং ইট এ গুড হিউম্যান বিং অ্যান্ড গুড হিউম্যান সোসাইটি। দিস আর কালেকটিভলি কনস্টিটিউট হিউম্যান ভ্যালুস। তো সব কটা ভ্যালুস যদি আমরা গুড হিউম্যান তৈরি করতে আমাদের হেল্প করে, আমরা ভালো মানুষ হতে চাই, দ্যাট ইজ হিউম্যান ভ্যালুস। তো এইভাবে আমরা 7টা কালার স্পেকট্রাম দেখতে পেলাম লাইফে। তাহলে ম্যাটেরিয়াল ভ্যালুস, কমফর্ট অফ লিভিং, সোসাইটি ইজ গুড সোসাইটি হতে হবে। স্পিরিচুয়াল ভ্যালুস, পিস, হারমোনি রাখতে হবে। সাইকোলজিক্যাল মেন্টাল হেলথের জন্য। অ্যাথেস্টিক ভ্যালু, আর্টস, যেগুলো নেচার্স লাইফসটা যেন ভালো মনে হয়, গুড লাইফ, যেটা বিউটি অফ গুড লাইফ। মোরাল ভ্যালুস, এথিক্যাল ভ্যালুস, অ্যান্ড হিউম্যান ভ্যালুস ইজ অলসো এথিক্যাল ভ্যালুস. These are the known as value spectrum of life. This is a very important question. Definitely question paper asked by আমি একটা শর্ট কোয়েশ্চেন ডিসকাস করি, যেটা এনভায়রনমেন্টাল এথিক্স। এনভায়রনমেন্টাল এথিক্স বলতে কী বোঝো? Environmental ethics is the field of study that examines moral standing, importance, and relationship of human to the environment and non-human inhabitants. Environmental ethicsকে প্রপারলি আমরা স্টাডি করি, যেখানে আমরা রিলেশনশিপ হিউম্যান টু দ্য এনভায়রনমেন্টকে প্রপারলি আমরা মেনটেন করতে পারি। What necessity of environment ethics? Nature behaving so dynamically, we must consider the ethical ramification of new behavior that causes modern technological civilization has negative impact on nature. Attainment of new knowledge about nature. Modern science shows how humans have altered and altering our environment previously unknown ways, posing new ethical questions. Moral conscience. Some claim that environment should be included in ethics. Natural extension of civilization, where animal, trees, even rock have moral and legal rights. These issues are new ethical standards. So environmentকেও আমাকে ডিসাইড করতে হবে, এনভায়রনমেন্টের কিন্তু এথিক্স আছে, তাদেরকে মেনে চলতে হবে। হোয়াট আর দ্য ভেরিয়াস অ্যাপ্রোচেস? বিভিন্ন রকম অ্যাপ্রোচ আছে এনভায়রনমেন্ট এথিক্সে। 3 ধরনের অ্যাপ্রোচকে ডিসকাস করা যায়: কনজারভেশন অ্যাপ্রোচ, লিবারেল অ্যাপ্রোচ, রিয়ান অ্যাপ্রোচ। তো প্রথমে কনজারভেশন অ্যাপ্রোচ। দ্য এক্সটেনশন অফ instrumental values of nature reward is conservation ethics. It only concentrates on the works of environment usefulness to human being.
Oldest types of conservation is inspired by establishment of national park. আমরা কনজারভেশন করে করতে পারি, ওয়াইল্ড লাইফ রিফিউজিটিস, এগুলো বিভিন্নভাবে ন্যাশনাল পার্ক বানিয়ে কনজারভেশন করে আমরা এনভায়রনমেন্টাল এথিক্স করতে পারি। কারণ আমরা যে এনভায়রনমেন্টে বাস করি সেই এনভায়রনমেন্টটাকে আমাদেরকে প্রপারলি মেনে চলার দায়িত্ব আমাদেরও। এবং লিবারেশনের অ্যাপ্রোচ, দ্য সিভিল লিবার্টারি ভিউ পয়েন্ট, দ্য এস্টাবলিশন অফ এথিক্স deal with the relationship of human, land, animals, planet, crucial since the civil liberty commitment to the equity of every community members. It is natural that human will have social consequence toward the environmental. It is wrong to judge natural world solely by its monetary values to people. লিবারেট হতে হবে যাতে আমরা প্রত্যেকটা জিনিসকে প্রপারলি মানি দিয়ে আমরা বিচার না করে লিবারেট ওয়েতে কাজগুলো করতে পারি। Ecological approach. The ecological perspective should be environmental works according to ethical principle. The earth is thought the system sustaining life, expanding and developing. Even under most challenging circumstances, nature has own purification mechanism. All biological or abiological entities must be understood to be fundamentally interdependent. তো আমরা এরকম বিভিন্ন অ্যাপ্রোচ করে আমরা এনভায়রনমেন্টাল এথিক্সটা বজায় রাখতে পারি। নেক্সট কোয়েশ্চেন, ডেসক্রাইব হাউ টেকনোলজিস আর হেল্পিং টু আস টু দ্য এনভায়রনমেন্ট। টেকনোলজিস কীভাবে আমাদের এনভায়রনমেন্টে হেল্প করছে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। আমাদের টেকনোলজি কীভাবে এনভায়রনমেন্টকে হেল্প করছে। সেভিং এনভায়রনমেন্ট উইথ টেকনোলজি ইজ বিল্ড বেটার ইকোসিস্টেম and remedies damages done in the environment, both organic and inorganic technique with clear. প্ল্যানেটের মধ্যে যে এনভায়রনমেন্ট আছে তাকে আমরা টেকনোলজিক্যালি কীভাবে সার্ভাইভ করে রাখতে পারি যাতে আমাদের সোসাইটিতে আমরা দীর্ঘ জীবন মানে দীর্ঘ সময় আমাদের সোসাইটি ঠিকঠাক থাকে। টেকনোলজি হেল্প আস টু সিম্পলিফাই আওয়ার লাইভস। দিস মেড a world smaller place, assist the fighting of the deadliest diseases, solve the most of the complicated problem for us. Next problem is stand before us, that the ecological changes we face. তো সেইটাকে আমাকে টেকনোলজিক্যালি আমাদেরকে ইমপ্রুভ করতে হবে। কীভাবে আমরা টেকনোলজিক্যালি ইমপ্রুভ করতে পারি, দেখো কী কী পয়েন্টসগুলো আমরা দেখে নিয়েছি এখানে। এক হচ্ছে রিনিউয়েবল এনার্জি ইউজ করতে পারি, যেখানে আমরা সোলার, উইন্ড, ইলেকট্রিক পাওয়ার জেনারেট করতে পারি। গোয়িং ডিজিটাল হতে পারে, যেখানে আমরা ম্যাক্সিমাম আমরা ডিজিটাল স্মার্টফোন, কম্পিউটার ইউজ করে আমরা ডিজিটালি ডেটাকে আমরা সেভ রাখতে পারি। মেনি কোম্পানিজ সেন্ড বিলস, ইমেলস দেন রেগুলার মেল। তো ফাইলসটাকে ক্লাউডে রাখতে পারি, যেখানে কাগজপত্র আদার্স থিংগুলো ডিজিটালাইজ করার জন্য অনেক সেভিং হতে পারে। এনভায়রনমেন্টাল মনিটরিং টেকনোলজি সাচেস এনভায়রনমেন্টাল লস আমরা মনিটর করতে পারি। বিভিন্ন এরিয়ার ড্রোন দিয়ে আমরা এনভায়রনমেন্টালে কী প্রবলেম হচ্ছে সেগুলো চেক করতে পারি। তার সে রকম জিওস্প্যাটিয়াল মেজারমেন্ট আছে, এয়ার পলিউশন দেখতে পারি কোথায় কী হচ্ছে না হচ্ছে। তো সেগুলো দিয়ে আমাদের হেল্প করে যে কোথায় কী পলিউশন হচ্ছে বা আদার থিংস হচ্ছে। Sharing economy. Sharing economy is a recent development, reduce our environmental impact, purchase less, use fewer materials. So companies like Uber make it easier to get around without owning a car. তো আমরা শেয়ারকে হতে পারি ইকোনমিক্যালি। তো সেগুলোতে আমাদের প্রত্যেকের কার থাকলে পলিউশন বেশি হতে পারে, সেটাকে আমরা শেয়ার করে নিয়ে কাজগুলো করতে পারি। ইলেকট্রিক কার এটা খুবই ইম্পর্ট্যান্ট এখনকার দিনে, যেহেতু পাওয়ার কনজামশন যেটা হচ্ছে সেখানে ইলেকট্রিক্যালি আমরা যেমন পেট্রোল, ডিজেল এটা ইউজ না করে আমরা ইলেকট্রিক কার ইউজ করে পলিউশন অনেক কমাতে পারি। স্মার্টার হোম, আমরা যখন নিউ টেকনোলজি ইউজ করছি সেখানে এসি, রিমোটস, আদার থিংসগুলোকে আমরা ডিঅ্যাক্টিভেট করতে পারি স্মার্ট হোমের থ্রু দিয়ে। তো এইভাবে আমরা টেকনোলজিক্যালি আমরা আমাদের এনভায়রনমেন্টকে আমরা আরও ইমপ্রুভ ভার্সন করতে পারি। দিস আর দ্য পয়েন্টস, খুব ইম্পর্টেন্ট পয়েন্টস, যেটা হাউ টেকনোলজিস হেল্প দ্য এনভায়রনমেন্ট। আমাদের এনভায়রনমেন্টে টেকনোলজি কীভাবে হেল্প করে, ডেফিনেটলি টেকনোলজি রিনিউয়েবল এনার্জি ইউজ করতে পারি। ডিজিটাল আমরা ইউজ করলে কাগজের ব্যবহার কমে যাবে। এনভায়রনমেন্টাল মনিটর করতে পারি কোথায় কী পলিউশন হচ্ছে না হচ্ছে। ইকোনমি শেয়ার করতে পারি যাতে প্রত্যেকে কার না কিনে শেয়ার করে নিয়ে আমরা পলিউশন কমাতে পারি। ইলেকট্রিক কার ব্যবহার করতে পারি, আর স্মার্ট হোম ইউজ করে আমরা অনেক পাওয়ার এনার্জি সেভ করতে পারি, কারণ আমরা রিমোট থেকে সেটা অন অফ করতে পারি। নেক্সট কোয়েশ্চেন ডিসকাস করছি, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দ্যাট ইজ টেকনোলজি ট্রান্সফার। টেকনোলজি ট্রান্সফার বলতে আমরা কী বুঝি। তো
এটা শর্ট নোট হিসেবে আসে, প্রথমে টেকনোলজি ট্রান্সফার ডেফিনিশন আসে যায়। Technology transfer is the process in which technology or knowledge of developed at one organization is transferred to another. তো এক জায়গা থেকে একটা টেকনোলজি আর একটা টেকনোলজি ট্রান্সফার করা যায়। প্রসেস অফ টেকনোলজি developed in at one organization is transferred to another for purposes of commercialization. Technology transfer can be accomplished through variety of methods, including license to use protected intellectual properties, and may also exchange know-how and materials. Commercialized technology requires the ability to identify potential markets, develop products, satisfy needs, etc. Technology transfer can be done between universities, business, government, etc. to share skill, knowledge, technologies, manufacturing methods, and more. তো একটা অর্গানাইজেশনে কি আরেকটা অর্গানাইজেশন টেকনোলজিক্যালি কীভাবে হেল্প করতে পারে, তার টেকনোলজিক্যালি গ্রোথ আনতে পারে, সেটাই টেকনোলজি ট্রান্সফার। অ্যাডভান্টেজ কি? ডেভেলপ প্ল্যাটফর্ম টু শেয়ার আইডিয়াস, প্রোটেক্ট ইন্টেলেকচুয়াল প্রপার্টিস, অনেক টেকনোলজিক্যালি আমরা তার ইন্টেলেকচুয়াল প্রপার্টিস সেভ করতে পারি। প্রমোট ইকোনমিক ডেভেলপমেন্ট, enhance collaboration between federal and non-federal science, provide non-federal entities to the ability to access federal technical assistance, accomplish goals that neither party could achieve on their own through sharing and combination. Disadvantage key, when there is any breakage or stoppage of machine, people will reach helpless situation until the problem is solved. Amount of self-reliance, the people will become less and people will try to find alternative in technology for every problem they face. Controlling cost is the difficult and challenging task. There is low access to market capital, as there is probability of high industry losses as well as inconsistent profitability of major disadvantage. তো টেকনোলজি ট্রান্সফার মানে কি, আমরা ধরো এখন পুরনো পদ্ধতিতে কারো একটা অর্গানাইজেশন কাজ হচ্ছিল, সেখান থেকে সেই ইন্টারনেট বেস কাজ করে গেল, তাহলে একটা অর্গানাইজেশনকে তাকে তার টেকনোলজিক্যালি তাকে ট্রান্সফার করে তার ডেভেলপমেন্ট করা হলো, সেটা টেকনোলজিক্যালি ইমপ্রুভ করা হলো তাকে, তাতে তার বিভিন্ন রকম সিচুয়েশান আসতে পারে। সবাই টেকনিক্যালি সেভি হয়ে গেলে তাহলে আবার সেই স্মল প্রবলেমগুলো সলভ করতে অনেক সময় চায় না, তো এই কস্টও একটা প্রবলেম হয়ে থাকতে পারে, বিভিন্ন ইস্যুস আসতে পারে টেকনোলজি ট্রান্সফারে। Next question is, what is assembly line? What is the influence of man-machine interaction on assembly line? এটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা এক্সামে এসে যায় খুবই। আগে তোমাদের জানতে হবে অ্যাসেম্বলি লাইন কনসেপ্টটা কী, এবং সেটা ম্যান হিউম্যান ইন্টারাকশন আর মেশিন ইন্টারাকশনে কীভাবে হেল্প করে। An assembly line is a manufacturing system where parts are added to a product in a sequential fashion. Assembly line are used in the mass production of products where large quantities of the same product are produced. যেখানে huge kind of products তৈরি হয়। At each workstation different tasks is performed on the product. For example, assembly the line of car. তো কারের বিভিন্ন রকম প্রথম ইঞ্জিন তৈরি হয়, তারপর প্রত্যেকটা পার্টস তৈরি হয়, ফাইনালি কালারিং হয়ে বেরিয়ে যায়। তো এটা সিকোয়েন্সিয়াল অর্ডারে হয়, এটা অ্যাসেম্বলি লাইন বলে। অ্যাসেম্বলি মানে হচ্ছে কালেক্ট করা, এক একটার পর একটা কানেক্ট করা। তো at each workstation different tasks is performed on the product. For example, in the assembly line of cars, one workstation might add engine while another workstation add the wheels. By the assembly line worker perform specific tasks, production can be done more efficiently. সব আলাদা আলাদা কাজ করতে হতে থাকবে, ফাইনালি প্রোডাক্টটা বেরিয়ে আসবে। মানে সিমিলার কাইন্ড অফ কাজ যদি করতে থাকে। Assembly line is often considered as conveyor belt, but it is not always the case. In some assembly line, the product moves from workstation to workstation on a conveyor belt. In other assembly line, the product is stationary and assembly line workers move around it. দুই ধরনের হতে পারে, একটা কনভেয়র বেল্ট হতে পারে যেটা মুভ করতে থাকে একটার পর একটা, আর একটা হচ্ছে ওয়ার্কাররা মুভ করে সেখানে। While with the start of the industrial revolution, manufacturers realized the value of placing operator on specialized stocks. So instead of completing in a single project manually, they would specialize in single process, complete that process in many projects. সবাইকে স্পেশালাইজ টাস্ক দেওয়া হবে, সেই টাস্কগুলো প্রত্যেক আলাদা আলাদাভাবে করবে। ফর এক্সাম্পল যেমন দেওয়া আছে এখানে, কাটিং অল দ্য পিসেস অফ মেটাল ফর এ প্রোডাক্ট অর শেপিং অল দ্য পিসেস অফ উডস। দিস প্রসেস অলসো কল ডিভিশন অফ লেবার। লেবারের কাজটাকে ডিভিশন করা হচ্ছে, ওয়াজ দ্য কি ড্রাইভার অফ দ্য ডেভেলপমেন্ট অফ অ্যাসেম্বলি লাইন। সেটা দিয়ে জুড়ে গিয়ে ফাইনালি তৈরি হবে। While the incorporation of assembly line made life easier, more efficient for industries, some manufacturer looks for new ways lower the cost
even more improving overall accuracy. This lead to the development of assembly line automation. তো অটোমেটেড সিস্টেম করা হচ্ছে যাতে হিউম্যান ইন্টারাকশন ছাড়াই অটোমেটিক্যালি মেশিনের থ্রু দিয়ে হিউম্যান মিনিমাম ইন্টারাকশন করলেই এটা কাজটা হয়ে যাবে। এই জন্য অটোমেশন অ্যাসেম্বলি লাইনে অটোমেট করা যায় যাতে হিউম্যান ডেভেলপমেন্ট হিউম্যান ইন্টারাকশন কম হয় এবং সেটা মেশিনের প্রোডাক্টটা মেশিনের থ্রু দিয়ে হয়। Assembly line automation like machine robots are traditionally performed tasks. Assembly line workers they include welding, painting and screwing in bolts. তো অনেক কাজ যেটা অটোমেটেড করা যায়। অন দ্য বেনিফিট অফ দ্য অ্যাসেম্বলি লাইন অটোমেশন ইজ দ্যাট ইট হেল্প ইমপ্রুভ দ্য প্রোডাক্ট কনসিস্টেন্সি, প্রোডাক্টের কনসিস্টেন্সি ভালো হবে। রোবট পারফর্মিং দ্য সেম টাস্ক রিপিটেডলি অ্যান্ড লেস লাইকলি টু মেক মিস্টেক, খুব কম চান্স আছে মিস্টেক করার। দিস ক্যান লিড টু ফিউয়ার ডিফেক্টস ইন দ্য ফাইনাল প্রোডাক্ট, যাতে ফাইনাল প্রোডাক্টটা কম ডিফেক্টস হয়। Another benefits of assembly line automation is that it can help improve safety of assembly line workers. When assembly line workers perform the tasks that require them to close the dangerous machineries, when assembly line workers are perform tasks require them to close to dangerous machineries, they are always risk the accident. তো অ্যাসেম্বলি লাইনে আরেকটা বেনিফিট করা অটোমেশন করলে কী হয়, যেখানে ওয়ার্কার মেশিনের উপর কাজ করে সেটা অটোমেটিক ওয়েতে কাজ করলে সেখানে ডেঞ্জারাস জায়গাটা মানে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স খুবই কম থাকে। Automation, these tasks allow assembly line worker to stay away from dangerous machinery and thus less likely to be injured on the job. তো এখান থেকে আমরা জানলাম যে অ্যাসেম্বলি লাইন কি বলতে কি বুঝি এবং অ্যাসেম্বলি লাইনে ম্যান হিউম্যান ইন্টারাকশন অটোমেশন করলে কি সুবিধা হয়, অ্যাসেম্বলি লাইনের অ্যাডভান্টেজেস কি। তো এই কোশ্চেন্সগুলো আমরা জানলাম। তো এটা তোমরা থিওরিটিক্যালি যদি ভালো করে বুঝে নাও জিনিসটা নিজেই করতে পারবে, অ্যান্সারটা লিখতে পারবে। অ্যাসেম্বলি লাইন মিন কি সিকোয়েন্সিয়ালি ওয়ান আফটার ওয়ান জবগুলোকে কানেক্ট করা হয় এবং ফাইনালি আউটকাম আমরা পাই। যেখানে স্পেশালাইজ লোকদের স্পেশালাইজ কাজে অপারেটারের জন্য রাখা হয়, তারপর পরপর কাজ, যেমন কার ম্যানুফ্যাকচারিং প্রথমে ইঞ্জিন তৈরি হলো, তারপর হুইল লাগানো হলো, তারপর কালারিং করা হলো, তারপর গিয়ে প্রোডাক্টটা লঞ্চ হয়ে গেল। তো দুভাবে করা যেতে পারে, একটা হচ্ছে ঘুরিয়ে করতে পারে মেশিনে দ্বারা অটোমেটেড ওয়েতে হতে পারে, আরেকটা হতে পারে তোমার এক জায়গায় কাজটা হচ্ছে সেখানে ওয়ার্কাররা রোটেট করে কাজটা করছে। তো এটা অটোমেটিক করে সুবিধে কি, যেটা হিউম্যান ইন্টারাকশন কম হবে প্রোডাক্টের এবং লেস কস্টের মধ্যে হবে এবং কিছু ডেঞ্জারাস মেশিনারি থাকে সেখান থেকে অটোমেটিক করলে কাজটা খুব তাড়াতাড়ি হবে এবং ইনজিওর হওয়ার চান্স কম থাকবে। তো নেক্সট কোয়েশ্চেন আসছে ডিফাইন ভ্যালুস অ্যান্ড এথিক্স। ভ্যালুস অ্যান্ড এথিক্সের মধ্যে ডিফারেন্স কি? দেখো, এথিক্স রেফার টু দ্য গাইডলাইন অফ ফর কন্ডাক্ট দ্যাট অ্যাড্রেস কোয়েশ্চেন অ্যাবাউট মরালিটি। এথিক্স বেসিক্যালি মোরালিটিকে রিপ্রেজেন্ট করছে। ভ্যালুস ডিফাইন্ড অ্যাজ দ্য প্রিন্সিপাল অ্যান্ড আইডিয়ালস দ্যাট হেল্প দেম কিপিং জাজমেন্ট অফ হোয়াট ইজ মোর ইম্পর্ট্যান্ট। তো ভ্যালুস ডিফাইন করছে প্রিন্সিপালসকে অ্যান্ড এথিক্স ডিফাইন্স করছে গাইডলাইন্স অফ কন্ডাক্টকে। তো যাতে আমরা ভ্যালুসকে আমাদেরকে জাজমেন্ট নিতে হেল্প করে যে কোনটা বেশি ভালো কোনটা খারাপ। তো ভ্যালুস দিয়ে আমরা জাজমেন্টে জাজ করি যে এটা কোনটা হবে, আর এথিক্স দিয়ে আমরা কন্ডাক্ট আমাদের মোরালিটি কন্ডাক্ট কীভাবে হওয়া উচিত তার গাইডলাইন্স দেয়। তো হোয়াট আর দে? সিস্টেম অফ মোরাল প্রিন্সিপাল, এটা হচ্ছে মোরাল প্রিন্সিপালস। আর ভ্যালুস কি? স্টিমুলি অফ থিঙ্কিংস। ভ্যালুস আমাদেরকে আমাদের থিঙ্কিংটা আমাদের অ্যাক্টিভিটিসগুলো ইমপ্রুভ করে, তো দ্যাট ইজ ভ্যালুস। কনসিস্টেন্সি, দ্যাট ইজ ইউনিফর্ম। এথিক্সের কনসিস্টেন্সি ইউনিফর্মস হয়, ভ্যালুস ডিফার হয় এক জায়গাতে অন্য জায়গায়, কারণ গাইডলাইনটা সবার জন্য এথিক্সটা সেম হয়, বাট ভ্যালুস একটা পার্সেন্ট ডিফারেন্ট হতেই পারে। টেলস হোয়াট ইজ morally correct or incorrect is the given situation. আমরা এথিক্সে বুঝি হোয়াট ইজ morally correct or incorrect, এটা কি আমাদের এথিক্সে সাপোর্ট করছে নাকি করছে না। ভ্যালুস হোয়াট উই ওয়ান্ট টু ডু অর অ্যাচিভ, আমরা কি করতে চাই এবং কি করব, এটা দিয়ে কি আমরা পাবো। এবার এটা ডিটারমাইন্স কি করে, এক্সটেন্স অফ রাইটনেস অর রংনেস অফ আর অপশনস, ভুল ঠিক জাজ করে দেয়। এটা লেভেল অফ ইম্পর্টেন্সটা ডিটারমাইন করে ভ্যালুস দিয়ে। হোয়াট ইট ডাজ, কনস্ট্যান্টস, ইট মোটিভেটস। তো এই হচ্ছে ডিফারেন্স, খুব ইম্পর্টেন্ট ডিফারেন্স। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডু মিন বাই আন্ডারস্টুড বাই ভ্যালু ক্রাইসিস? ডিফারেন্ট স্ট্র্যাটেজি অফ ভ্যালুস ক্রাইসিস। ভ্যালুস ক্রাইসিস হওয়ার কি প্রবলেম হতে পারে ভ্যালুস ক্রাইসিস? তো ভ্যালুস ক্রাইসিস ইজ ওয়েন প্র্যাকটিস অফ মেম্বার্স অফ দ্য সোসাইটি স্টার্ট ডিভিয়েটিং ফ্রম দ্য ভ্যালুস দ্যাট উই হোল্ড dears. So when there is general acceptance of corrupt practices, unethical activities, the society as a whole values crisis. It creates a new normal of the acceptance of dishonesty, lies, immoral behavior.
In the contemporary world, there has been gradual deterioration of moral ethics. There things are justified in terms of ends and opportunities. In India, we have started accepting retail corruption as normal and just satisfying it. তো আমাদের ভ্যালু ক্রাইসিস মিন আমরা যখন কোনো কাজকে আমরা করি সেটাকে যথেষ্ট ইম্পর্টেন্স দিয়ে করা উচিত, কারণ সেটা বোঝা উচিত যে এটা কাজটা করার পর ইন্ডাস্ট্রির রেসপেক্টে বা অর্গানাইজের রেসপেক্টে কী প্রবলেম হতে পারে সেটা আমাদের ডেফিনেটলি ভাবা উচিত, কারণ তাতে ভ্যালু ক্রাইসিস হয়ে যাবে। Parents should be made aware of importance of raising children with right values. They should themselves become role model for their children. প্যারেন্টরা চিলড্রেনদের প্রপার ওয়েতে গাইডস করতে পারে, কারণ চিলড্রেনরা তার প্যারেন্টকে দেখেই তার বড় হয়, সে লাইফটা গ্রো করতে থাকে, তার ভ্যালুসটা তার মধ্যে থেকেই আসতে থাকে। স্কুল শুড বি ভ্যালু লেসেন্স এমবেডেড ইন সিলেবাস। সিলেবাসের মধ্যে স্কুলে ভ্যালুস দেওয়া উচিত, তাতে সে গ্রো আপ হবে, তার মেন্টালিটিস ভ্যালুস নিয়ে বড় হবে। কোড অফ এথিক্স অফ অর্গানাইজেশন, রাইট এথিক্যাল শুড বি রিওয়ার্ডেড। অর্গানাইজেশনের মধ্যে রাইট এথিক্যাল করলে তাদেরকে রিওয়ার্ড করা উচিত, যাতে আদার্স বাকিরাও দেখে সেটা শিখতে পারে। কস্ট অফ আনএথিক্যাল বিহেভিয়ার শুড বি মেড হাই, ইনক্রিজিং পানিশমেন্ট, যাতে যারা আনএথিক্যাল বিহেভিয়ার করলে তাদেরকে পানিশমেন্ট দেওয়া যায়, সেটা প্রপার পানিশমেন্ট দেওয়া উচিত। পিপল হু আর জেনারেলি দ্য ভিকটিমস অফ দ্য সোসাইটি শুড বি মেড অ্যাওয়্যার অফ দ্য রাইট। যারা এই ভিকটিম হয় তাদেরকে রাইটসগুলো জানানো হবে, তারা যাতে জাস্টিস পেতে পারে। Popular leaders should use their appeal to encourage good values in the societies. যারা পপুলার লিডার, যারা সোসাইটির ডমিনেন্ট পজিশন আছে, তাদের গুড ভ্যালুস সাথে সোসাইটির সবার মধ্যে আসে, সের জন্য অ্যাপিল করা উচিত। তো দিস আর দ্য কনসেপ্ট অফ ভ্যালু ক্রাইসিস, হাউ টু ইম্প্রুভ দ্য ভ্যালু ক্রাইসিস ইন দ্য সোসাইটিস, হাউ টু কন্ট্রোল দ্য ভ্যালু ক্রাইসিস ইন দ্য সোসাইটি। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মুভমেন্ট বাই শুমেকার? তো এটা খুব ইম্পর্টেন্ট একটা টেকনোলজি মুভমেন্ট যেটা শুমেকার স্টার্ট করেছিল। ইকোনমিস্ট আর্নেস্ট ফ্রেডরিচ শুমেকার, হিজ ইনফ্লুয়েন্স ওভার স্মল ইজ বিউটিফুল। তো এটা আইডিওলজি মুভমেন্ট স্টার্ট হয়েছিল, যেটা নাম হচ্ছে স্মল ইজ বিউটিফুল। Appropriate technology been failed in the applications, recognize the encompassing technological choice. Application is small scale, decentralized and labor sensitive, energy efficient, environmental sound and locally controlled. Both Shoemaker and many modern day proponents of appropriate technology are emphasizing technology to people centered. Appropriate technology be used to address issues of wide range of fields. Well known example of application: bike and hand power water pumps, self powered equipment, self contained solar lamps, street lights, passive solar building design. Today's appropriate technology is often developed in more source open source principle that lead to open source develop appropriate technology. Thus many of the plans of the technology can be freely found on the internet. Appropriate technology is most commonly discussed in its relationship to economic development and alternative transfer to capital intensive technology from industrialized nation to developing countries. However, appropriate technology movement can be found in both developing and developed countries. তো এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি তার মুভমেন্টকে স্যাটিসফাই করেছিল শুমেকার, সেটা বলেছিল যে আমরা যে কোনো জায়গা থেকে ছোটো ছোটো জায়গা থেকে স্টার্ট করতে পারি, যেটা টেকনোলজিক্যালি ইমপ্রুভ করবে হিউম্যান সোসাইটিস, হিউম্যান ভ্যালুসকে। তো যেমন সোলার সিস্টেম থেকে শুরু করে ল্যাম্প, তারপর ওয়াটার পাম্প, হ্যান্ড পাওয়ার ওয়াটার পাম্প, সেল পাওয়ার ইকুইপমেন্ট, ছোটো ছোটো জিনিস যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি ইউজ করে, যে ওপেন সোর্স টেকনোলজি ইউজ করে, সেটা হিউম্যান সোসাইটিকে ইমপ্রুভ করা যায়। Next question. What do you mean by code of professional ethics? A professional code of ethics provides individual which set of guidelines make good decision in the workplace. Taking the effort to develop moral standard can foster harmony, organization and evaluate reputation among clients and customers. যেটা একটা অর্গানাইজেশনের নিজস্ব ভ্যালুস থাকে, যেটা প্রফেশনাল এথিক্স, সেটাকে ফলো করে আমাদেরকে সেই অর্গানাইজেশনের ডেভেলপমেন্টের কাজে যুক্ত হতে হবে। Employer expect professional to act line these principles, and especially when approaching problem to make decision that have impact on society. The component of professional code of ethics is working environment, equal opportunities, professional dress code, privacy policy, safety policy, non-violent policy, etc.
Conflict of interest occurs when there is a clash between individual and the loyalty of the organization. For example, protecting company inside trading and similar unfair financial practices, investing in competing organization, etc. Protecting company assets, আমরা ইনফরমেশন সিকিউরিটি, intellectual property, use of company property কে protect করতে হবে, anti bribery and corruptions. So these are the professional ethics. Next, difference between aesthetic values and moral values. Moral and aesthetic values are completely independent. Work might be high in moral value and low in aesthetic values, low in aesthetic values, or vice versa. These are the two separate independent judgment. Moral and aesthetic values are necessarily related. Moral value is important part, if not most important part, and judgment of the work has aesthetic values. Moral and aesthetic values are continuously related. These values are related but not necessarily related. These values are not necessarily related. That is, work with high moral value is more likely to have aesthetic values, but other factor might lead to the final conclusion that work lacks aesthetic values. এবার লুকিং গ্লাস সেলফ, এটা looking glass self describe the process where individual based with their sense of self where believe others view them. Using social interaction, a type of mirror, people use this judgment by received from others to and measure their own word, values and behavior. So in an individual of social situation, imagine how they appear in the others. The individual imagine other judgment of that appearance. Individual develop feelings about response to others' judgment. Looking glass of itself, that's a mirror. Next one is integrated personality. Integrated personality is one whom various aspects of personality are working harmonious and effective manner. The integration of personality, integration of psychological, physical traits of personality. Integrated personality emerges the synthesis of 7 traits: psychology, needs, interest, attitude, temperament, attitude and morphology. এইগুলো নিয়ে আমাকে জানতে হবে। একটা ইন্টিগ্রেটেড টেকনোলজি কীভাবে আমাকে ইমপ্রুভ করতে পারে, তার ইমপ্রুভ ভার্সন জানতে হবে। এবার অটোমেশন বিজনেসে কীভাবে হেল্প করে সেটা জানবে, কীভাবে আমাদের হেল্প করে, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এনার্জি ক্রাইসিস বলতে রিনিউয়েবল এনার্জি, নন রিনিউয়েবল এনার্জি যে প্রবলেমটা, ডিমান্ড অ্যান্ড প্রফেশনাল ডিমান্ডের মধ্যে ডিফারেন্স, এগুলো দেখে যাও। সিএসআর, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, একটা অর্গানাইজেশনে তার একটা নিজস্ব রেসপন্সিবিলিটিস থাকে, রুলস থাকে, তার লজ আছে, সেগুলো কোম্পানিজ অ্যাক্টে জানানো আছে, সেই রুলস ফলো করে আমাদেরকে কোনো অর্গানাইজেশনের উপরে কাজ করতে হবে। তো নেক্সট লাস্ট কোয়েশ্চেন ইজ meaning and function of social values. Social values are different meanings, values of philosophy. Social values are a lot of moral principle by the society dynamic, institution, tradition and cultural beliefs. These are the important questions of value and ethics. So value and ethics যা যা কোয়েশ্চেন্স আমি এখানে ডিসকাস করলাম, প্রত্যেকটা কোয়েশ্চেন এখানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। শুধু এই কোয়েশ্চেন্সগুলো তোমরা যদি দেখে যাও, সব কটা কোয়েশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। তো এখান থেকে শুরু করে প্রথম কোয়েশ্চেন হুইসেল ব্লোয়ার, তার টাইপস, কীভাবে পলিসিস মেকিং, এনার্জি, রিনিউয়েবল এনার্জি, নন রিনিউয়েবল এনার্জি, নেক্সট এথিক্যাল ডিলেমা, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন কীভাবে হয়, কেন হয়, তার সলিউশন কী, হিউম্যান সোসাইটি কী এফেক্ট করে, ভ্যালু স্পেকট্রাম অফ গুড লাইফ আসবেই, কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এনভায়রনমেন্টাল এথিক্স বলতে কী বুঝি, সেগুলো অ্যাপ্রোচ কী, টেকনোলজিক্যাল কীভাবে এনভায়রনমেন্টকে হেল্প করে, সেটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে টেকনোলজিক্যাল ট্রান্সফার বলতে কী বুঝি, অ্যাসেম্বলি লাইন কী করে হয়, কাজ করে ইন্ডাস্ট্রিতে, কী কখন ইমপ্রুভ করে, এথিক্স অ্যান্ড ভ্যালুস অ্যান্ড ডিফারেন্স, ভ্যালু ট্রান্সফার, ভ্যালু ক্রাইসিস কী, যেমন টেকনোলজি ট্রান্সফার দেখলাম, টেকনোলজি অটোমেশন দেখলাম, ভ্যালু ক্রাইসিস কেন হয়, কীভাবে আমরা করতে পারি, সলভ করতে পারি, কোড অফ প্রফেশনাল এথিক্স, তার একটা অর্গানাইজেশনে কী কী এথিক্স আছে সেগুলোকে জানা, এবং ফাইনালি লুকিং গ্লাস, সেটা শর্ট নোটে আসে যায়, অন্যের দিয়ে দেখে নিজের ডিসিশন নেওয়া, অন্যের মতামত নেওয়া। ইন্টিগ্রেটেড পার্সোনালিটি কীভাবে হেল্প করে, ইম্প্যাক্ট অফ অটোমেশন বিজনেসে, আমাদের বিজনেসে অটোমেশন করলে আমরা কী কী সুবিধা পেতে পারি, অটোমেটিক সিস্টেমে মানে টেকনোলজিক্যাল এনার্জি ক্রাইসিস বলতে কী বুঝি, এখনকার দিনে রিনিউয়েবল এনার্জি, নন রিনিউয়েবল এনার্জি, তার ডিফারেন্স থেকে এনার্জি ক্রাইসিসটা পেয়ে যাবো। ডিমান্ড, বিজনেস ডিমান্ডস আর প্রফেশনাল ডিলস আমরা কীভাবে ডিফারেন্সিয়েট করি। ফাইনালি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, সিএসআর একটা শর্ট নোট এসে যায়।
So these are the questions from value and ethics. Thank you very much for watching this video. Share and subscribe it.